শান্তির বাজার একজন গোমতী ধলাই এখানে কে 10,000 সব ঠিক আছে 10,000 তাই নিয়ে কোন জায়গার জন্য আমি নামটা ভুলে গেছি শৈলেন্দ্রনাথ তো তাই নেই না না তাই নেই না না এইখানে দীপঙ্কর বাবু তো আসে এখানে তো সামনে বিলোনিয়া বয়স্ক থাকবে দেখুন যা তাই নিয়ে হয়েছেন আপনার সোনামুড়া কুলগান ইয়ে শ্যামল চক্র আর আপনার ইসলাম ওই যে এদিকে এসেন রামন দাস কোথার পর কি হয়েছে পাইছো না এখনো পাইছো না অ্যাক্রেডিটেশনে পুলিশ বেরিয়েছে কবে বেরিয়েছে না লাখে এটা নতুন পাসপোর্টের এটার লিগা এটা করছে না নতুন জাতীয় সঙ্গীত সেক্রেটারি তো ডক্টর পি কে চক্রবর্তী প্রদীপ কুমার আমার কালকে রতনবাবুর সঙ্গে দেখা হয়েছে এখানে ফাইন করেছে রতনবাবু ফাইন পুলিশ ভেরিফিকেশন এখন শুরু করছে হ্যাঁ নতুন এটা আগে আছে মধ্যে আছে আগে কিন্তু আছে না না আমরা যখন পাইছি আমরা না আমি তো 6-7 এর আগে কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন হইতো পাসপোর্টের লিগে সবার পরবর্তী কার্যসূচি হল 2023-2024 ইংরেজি আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবির উপর সাধারণ আলোচনা জেনারেল ডিসকাশন অন দ্য বাজেট এস্টিমেট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024 আমি মাননীয় সদস্যগণ অনুরোধ করব আলোচনা চলাকালে তারা যেন তাদের আলোচনা ব্যয় বরাদ্দের দাবির উপর সীমাবদ্ধ রাখেন আলোচনা শুরু হওয়ার পূর্বে আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করব উক্ত আলোচনায় যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য নামের তালিকা এসে গেছে এখন আমি মাননীয় সদস্য বিরোধী দল পরিষদের নেতা অনিমেষ চট্টোপাধ্যায়কে অনুরোধ করব আলোচনায় অংশগ্রহণ করার জন্য মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য আজকে আলোচনা গত 7 তারিখ আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী for the year 2023-24 এই হাউসে একটা বিল পেশ করেছে এবং তার উপর এই বাজেটের উপর আজকে আলোচনা হচ্ছে বাজেট একটা বিরাট বই আমাদের দেওয়া হয়ে থাকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট অনেকে অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করার পরেও it becomes very difficult to digest all the items given in the budget. আমাদের এক মাননীয় সদস্য আমি নাম বলবো না গতকাল আমাকে এসে জিজ্ঞেস করেছে যে আমি কালকে বাজেট নিয়ে একটু আলোচনা করব বললাম গুড ইউ গো থ্রু দিস বুক আজকে সকালবেলা এসে বলছে যে আমি বাজেটে বক্তৃতা করব না আমি বললাম কেন বলছে এটার শুরুটা কোথায় এবং শেষটা কোথায় আমি নিজেই বুঝলাম সো দিস ইজ বাজেট এবং এই বাজেটে আমি আমার ক্ষমতায় যা পড়লাম আমি এই বাজেটটাকে বলতে পারি
এই বাজেটে কোনো দিশা নেই। There is no direction in this budget. এই বাজেটে রাজ্যের মানুষের কোনো ভবিষ্যৎ তৈরি হবে, I have not seen any such item in this budget. ভবিষ্যৎ কি? কারণ রাজ্যের ভবিষ্যৎ কারা? বেকার, যুবক যুবতী, ব্যবসা বাণিজ্য, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, মজদুর, কৃষক, সমস্ত অংশের মানুষকে নিয়ে যে জায়গায় বাজেট হবে সেটা হবে ভবিষ্যৎকে নিয়ে বাজেট। এই বাজেটের মধ্যে I did not see such reflection in this budget. That is why বিরোধী দল বলে আমি বলছি না যে বিরোধিতা করে বক্তব্য করব। Since I did not see all this reflection in the budget, এই বাজেটকে বিরোধ করেই কয়টা কথা বলব। I respect all the political parties, বিশেষভাবে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশের মধ্যে যখন পরিবর্তনের একটা উত্তাল সৃষ্টি হয়েছে দেশের মধ্যে, আমাদের রাজ্যের কথা সারা দেশে, কংগ্রেস will go and BJP will come. Even I am a big fan of Sri Narendra Modi. উনার অনুকরণে ত্রিপুরা রাজ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ, মন্ত্রীগণ, অনেকের মুখে আমরা এই স্লোগানটা শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ইট ইজ অলসো গুড। ত্রিপুরা একটাই থাকবে, ত্রিপুরা আপাতত একটাই আছে, এবং এটাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বতে নিয়ে যাওয়া এটা সরকার এবং জনগণের কাজ। সবকা সাথ সবকা বিকাশ, এটাও খুব ভালো কথা। আমি আপনার সাথে থাকবো, আপনি আমার সাথে থাকবেন, আপনার উন্নতি হবে, আমারও হবে, সবার উন্নতি হবে। এই স্লোগানটার মধ্যে there is no problem in the slogan, কিন্তু in the last আমি বাজেট যারা প্রিপেয়ার করেছে, they are really brilliant people. আমি এদের সম্পর্কে কিছু বলতে চাই। আগে যেভাবে বাজেট গুলো তৈরি হতো তার চাইতে আরো বেশি সাইন্টিফিক ওয়েতে তারা বাজেটটা তৈরি করেছে, গ্রাফিক্স দিয়েছে। গ্রাফিক্স গুলি দিয়েছে বলে বাজেটটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে সক্ষম হলাম। I can tell you, Honorable Deputy Speaker sir, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদের সদস্যগণ আছেন, এই বাজেটে এটা আমার কাছে মনে হলো এটা একটা এনজিও বাজেট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের ত্রিপুরা চ্যারিটেবল হেলথ অর্গানাইজেশন, অর্কনির বলে একটা এনজিও আছে। এনজিওদের একটা বাজেটে কি হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে একটা অনুদান আসবে, এই অনুদানটাকে আমি কি করে কাজে লাগাবো, দ্যাট ইজ দি বাজেট। এবং শেষে খুব গ্রামাটিক্যালি তারা বলে যে দিস অর্গানাইজেশন রানস ইনটু নো লস এন্ড নো প্রফিট। আমাদের এই বাজেটে আমি বিরোধ করার জন্য কিন্তু এইগুলো বলছি না, ইউ জাস্ট সি এদের মোটা একটা বই না হলো এক্সপেন্ডিচার, এর মধ্যে মোস্ট অফ দি আইটেমস আপনি দেখবেন সিএসএস সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। 70-80% of the budget is full of CSS, মানে কার? কেন্দ্রীয় সরকার থেকে। এবং when I get to hear speeches from our honorable leaders যে ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, বামপন্থীরা 25 বছর ত্রিপুরা রাজ্যে তারা শাসন করেছে এবং ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিয়েছে, এটাই ছিল। আমিও বলেছি এই কথা, আমি বাদ করিনি সেখান থেকে, যদি ওনারা they are with us today, but when they were sitting there
আমিও বলেছি আপনারা ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করেছে। এই সর্বনাশ থেকে উত্তরণের জন্য ত্রিপুরাকে আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার লক্ষ্যে এখানে একটা পরিবর্তন হয়েছে 2018 সালে। তো আত্মনির্ভরশীল ত্রিপুরায় 5 বছর, দিস ইজ দি 6th ইয়ার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এই সরকার থেকে আমার আশাটা ছিল কি, এট এ গ্ল্যান্সে আমি দেখেছি বাজেটটা কি, হোয়াট ইজ বাজেট। অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা বাজেটটা কি। বাজেট আসলে অনেক ধরনের হতে পারে, কিন্তু ত্রিপুরা বিধানসভায় যে বাজেটটা হয়, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেটটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাব, কত টাকা খরচ করব, রিসিট এন্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারের বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেটস ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, states own non-tax revenue 1.66%, যদি আমি যোগ করি সে 13-14% হবে। তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক, গতবারের কি ফিগারটা ছিল, কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 তে বলেছে হোয়াট ইজ দ্য গ্রাফ, own tax revenue 10.82% এবং own non-tax revenue 1.47%, 11-12%, 2% they have shown the increase। তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যোগফল করে 13। ওই 12, 13, 14 মধ্যে কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় the revenue from own sources, it is more than 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone, যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে। I expected যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের ওন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। So this is one glaring instance I can tell you
যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crores. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that is called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে নেই, কিন্তু আমি প্রতিশ্রুত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, কিন্তু এই পয়সাটা কোথা থেকে আসবে? there is no mention. আরো একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, this deficit was shown in revenue budget. আমার মাথায়, I am not a man of economics, I don't understand much of economics, তারপরও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করব না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023 তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে, নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other. এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটে, এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when he will talk more আমি এই করব এই করব এই করব। কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোন উল্লেখ আছে কিনা। মোর দেন 9 lakhs youth they are unemployed in this state. আমাদের ইন্ডাস্ট্রি কোথায় যাবে? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এডিসিতে ছিলাম, একজন ভদ্রলোক গেছে আমাকে বলছেন সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন, এইটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে
9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে? প্রতিনিয়ত আমার কাছে এসটিডিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। And we are so lucky, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিজিটিদের জন্য একটা রায় দিয়েছে। রায়ে বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু this statement is very clear. This present review petition is dismissed and the impugned judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিজিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মেনি মোর যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনার করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এন্ড ক্লাস 10 এসটিজিটিদের জন্য অনেক পোস্ট খালি আছে। 230টার কথা সেখানে উল্লেখ আছে লাস্ট নোটিফিকেশন। আওয়ার আপিল, আমরা দেখতে চেয়েছিলাম এই বাজেটের মধ্যে যে ফর দিস আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবিটি, আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আরটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্সরা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে। 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবিটি ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022, তারপরেই কিন্তু ইলেকশন, জানার পরেও কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকের যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই যে ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023, কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো
ইলেকশন গিমিক এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ টিল ডেট। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী দে ওয়ান্টেড টু সি দ্যাট তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, বাট দেয়ার ইজ নো মেনশন ইন দিস বাজেট। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পান। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে, এটা পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা আমি বলছি। 35 নম্বর স্টেটমেন্টে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পানিসাগর, কুমারঘাট, করবুকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে, গুড। তারপরে বলেছেন যে গোমতী জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ জেলায় ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। আই টেল ইউ, জিবির যে ট্রমা সেন্টার, সেখানেই তো আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারছি না। গভর্নমেন্ট ইজ আনএবল টু টেক কেয়ার অফ দি পেশেন্টস কামিং দেয়ার। এন্ড আরো 3টি খুলে, ইফ ইউ আর নট সেন্ডিং গুড ডক্টরস দেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি বুঝবেন, ইফ ইউ ডু নট গিভ প্রপার ইকুইপমেন্ট, গুড ডক্টরস যদি সেখানে না যায়, এইটা করে শুধু বাজেটে আমরা বলে যে আমরা খুলেছি, আই ডোন্ট থিংক দিস উইল ক্যারি গুড মিনিং। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলতে গিয়ে পড়তে গিয়ে আমি দেখলাম যে আপনারা অনেক সময় বলেন, নির্বাচনেও বলেছেন, 2018 সালেও বলেছেন, আসলে আমরা কারা, আমাদের জন্মস্থান কোথায়? অল এমএলএস, মিনিস্টার্স, আমাদের জন্ম হলো পলিটিক্যাল পার্টি। আমি 2বার জন্ম নিয়েছি। আমার প্রথম জন্ম এজ এন এমএলএ ওয়াজ আইডেন্টিটি। এইবার ত্রিপুরামথা থেকে আমার জন্ম হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরও জন্মস্থান আছে, যে উৎপত্তি স্থল আছে। আপনারা কেউ ভারতীয় জনতা পার্টি, কেউ সিপিএম পার্টিতে জন্মগ্রহণ করেছে। অল পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সরকারে এলে সেই কাজটা করে। আমি আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখেছি যে জাতীয় স্তরের একটা হাসপাতাল করা হবে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো একটা হাসপাতাল ত্রিপুরায় গড়া হবে। ভেরি নাইস। প্রথম 5 বছর তো হলো না। নাও ইউ আর এন্ট্রিং ইন দি সেকেন্ড ফেজ অফ ইয়োর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন, এটার প্রতিফলন আপনারা করছেন না। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20, এগুলো দেখেছি। ভেরি স্যাড টু টেল দি হাউস যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এডিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে, আমি বলেছি এই কথা, এডিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি, এই সরকার একটু সময় দিয়ে খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো
আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছেটা কি। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছে 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 কোটি টাকার মধ্যে থাকবে। এন্ড যখনই ওনার সাথে আমাদের দেখা হয় in person, in private also, we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয় মধ্যে ছিল এবং আছে। বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন টিএসপি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people. That is called TSP. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের মধ্যে only 1 crore for water fountain in ADC. এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries. আর এডিসি তে স্যালারি দিতে পারছেন। এই মহতি হাউসের মধ্যে বলতে চাই, Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, but you can't stop the salary for the employees. কেন তাদের স্যালারিকে আটকানো হবে? আর এটা তো আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনে যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? ত্রিপুরাদের মধ্যে যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসটিদের মধ্যে কারা সবচেয়ে বঞ্চিত? পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে ডিডব্লিউএস সংক্রান্ত
ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলোতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু ডিডব্লিউএস আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য টাইম। স্যার, I think please allow me for another 5 minutes. আর অনেক বলার আছে, আমি বলছি। এখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। Why I am telling you? যারা ডিডব্লিউএস এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, ask them, call them and ask them, ওয়াটার সোর্স নেই সেখানে। সেখানে ডিডব্লিউএস দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে আধারমুড়া, জাম্পুই হিলস, লংতরা এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার জিবি সংলগ্ন এলাকায়, যেখানে 79 কিলা, এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এটা কি মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে? আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? Why we are wasting our money? ক্রোড় কি ক্রোড় টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার্ড, এগেইন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা বলেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে, 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে? মানুষের সাথে কিভাবে কাজ হবে? বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট, রেকর্ড ইট। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, how many of them got job? Most of them they did not get job. এই ত্রিপুরা রাজ্যে ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেস এর ক্ষেত্রে আই ওয়াজ শকড টু সি দিস ফিগার
2022-23 আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। Who has done this? State government has done জাতীয় সড়ক। এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, who's doing this? Most of the work, the fund is coming from the central government, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCL। এটার মধ্যেও তো আই টেল ইউ, মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের পিডব্লিউডি দপ্তর আছে। পিডব্লিউডি দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে এই হাইওয়ে গুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না, তারা বলে স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার পিডব্লিউডি দপ্তর ওই কাজগুলো মনিটরিং করা। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরাও ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুর রোডের কথা আমি বলছি হাউসে দাঁড়িয়ে, হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বা দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর স্লেট দেবে, স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করব? whom to ask this question? কেন আমরা আমাদের পিডব্লিউডি, NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% ফর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয়, সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যেও তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচ এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি IAS IPS এদের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কেন এসসিদের হবে না? কেন এসটিদের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চন কামস, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে IAS এর জন্য কতজনকে, 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, he is the most experienced member in this house. প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং is a big problem. আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে, my father gave me a call one day, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছে। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলবে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ
কল সেন্টার। আগরতলা শহরে এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কল করতে হবে। দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ এলে এখানে কাজ হবে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন পাচ্ছে। মানুষের একটা ধারণা আছে যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসতে পারে। Now people are having question, আমার দ্বিগুণ ত্রিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন বুঝতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা পিপল আর টেলিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপার নিয়ে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গা উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠভূষণ আনবো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যানট আস্ক কাঠভূষণ। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে নাম দিয়েছে আলোচনা করার জন্য। স্যার, should I continue? এই 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 যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে, এখানে বোঝা গেল 143 নম্বরে লিখেছেন রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। সো অনলি কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা আর দূর হবে না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর হি উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্টস। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারী বন্ধু, কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে। নাথিং। হোয়াট ইজ এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম? যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল্ট যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেটা কি? এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে, ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার অনলি উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এটা শুধু কি করেছে, অনিমেষ দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে। এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার,
সেন্ট্রাল দিয়ে 38% আর ত্রিপুরার যে অনলি 20%, তারপরও আমরা বুঝছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবে না এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এখানেও আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো হবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক, ডিসএবিলিটিজ এর অধীনে বেঞ্চমার্ক যুক্ত 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাববো? যারা বাংলা সাহিত্যকে নিয়ে লিখছেন, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ রাজনীতি করতেই পারে, হি রাইট সো ওয়েল, কিন্তু তার, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস কর্পোরেট নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্যকে নিয়ে কবিতা যারা লিখছেন, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং ইয়েস, তাহলে আমাকে শেষ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তাহলে আমি আর বলছি না, ধন্যবাদ। আরো বলার ছিল, এখানে তো আরো তথ্য আছে, এগুলো জাস্ট রিডিং দিয়ে ছাড়বো। অটল জল ধারা, পাইপলাইন বিহীন ট্যাপ ছামনুর গ্রামে, এগুলো দেখবেন। এবং রেগাই বঞ্চনার রেকর্ড মুখে কুলুপ রাজ্যে, আপনারা কিন্তু প্রতিবাদ করেননি। যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে সরকার স্বীকৃতি প্রাপ্ত সংবাদপত্র, এটা যদি সত্য না হয় আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। এগুলো দেখবেন। এই বাজেটটা আরো সুন্দর করে রাজ্যের মানুষের স্বার্থে, যেখানে বেকার, কৃষক, ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষের কল্যাণ যেন হয়, সেইভাবে যেন আবার পেশ করা হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার বাজেট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। মাননীয় সদস্য বিশ্বজিৎ কলুই। Honorable Deputy Speaker, আজকে আমাদের বিরোধী দলের নেতা, 5 মিনিটের মধ্যে প্লিজ শেষ করুন। ঠিক আছে, আমি 5 মিনিট লাগতে পারে, দেখি কি হয়। আমাদের অপোজিশন লিডার অ্যালোক
সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটের পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকার এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা টিটিএডিসি আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দল নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এডিসিকে দেওয়া হয়েছে মাত্র 6,672 crore 672 কোটি 64 লক্ষ এবং ওখানে যে 580 কোটি মতো স্যালারির মধ্যে চলে যায়। তাহলে আমরা জানি এখানে মাত্র আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন যেটা যে এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35 লক্ষ, যেখানে আমাদের এডিসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400 just one second স্কুল আছে জেবি স্কুল আছে আমাদের 1,420টা, এসবি স্কুল আছে 212টা এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে অ্যাকচুয়ালি একটা কেন বলছি প্রায় 155টি স্কুল 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে ওইখানে। কেন হচ্ছে 155টি স্কুলে স্টুডেন্ট 10 জনের কম এরকম স্কুল আছে? তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35 লাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এডিসি এরিয়ার যে স্কুলগুলা যে এডিসি বাই রান যে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার আমিও আগে জানতাম না চলে এতগুলা। বিধায়ক ইজ দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলোকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগলগুলো এসে রাত্রেবেলা ওইখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ওখানে হচ্ছে না। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারিতে কিভাবে আসবে? তো আপনারা এটা ভাবতেই পেরেছেন কি হচ্ছে।
কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কিছু হয়নি তাই বলতে পারি। আরেকটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোড এন্ড বিল্ডিং যেটা পিডব্লিউডি আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আরডির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে না এই 5 কিলোর মধ্যে। সো দিস ইজ দ্য রিজন। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ কেউ এসে বলে আমরা তো জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ কেউ এসে সাব জোনাল আমরা ডেপুটেশন দিয়েছে। সাব জোনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না, এবং বিল আমাদেরকে আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট সরি খুব ভালো হয়েছে বন্ধু, আমাকে এটলিস্ট মনে করে দিল বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 crore মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব, এটা সম্ভব। তার জন্যই আমরা অ্যাকচুয়ালি আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। এই জন্য আপনারা সবাই বলেন কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেন আলাদা রাজ্য? দিস ইজ দ্য রিজন। তাই আমি এখানে দেখব যে এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে 64 সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এটাকে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকারজলা কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো 400টা এখানে যে বিদ্যাজ্যোতি হয়েছে যে আধুনিকীকরণ যে করার অনুদীকরণ আছে, তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক হোক, 400টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই যদি ডিভাইড করি তাহলে আমি মিনিমাম আমার কনস্টিটিউয়েন্সি 6টা হওয়ার দরকার, 6 অ্যাটলিস্ট, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি আপনার ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয়নগর স্কুল, আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুল, স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 1950 সনের আগে। টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত পুয়ার। তো এরকম স্কুলটাকেও বিদ্যাজ্যোতি নিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোক শিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি দামি স্কুল, এক ওয়ান সাপনের দাবি কি বলবেন, খুব একটা মানে আপনাদের উমাকান্তর করে সবাই চিনি। এখনো সেই যে লোক শিক্ষালয় স্কুল সেই আগের জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে যে জায়গা ত্রিপুরা অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না, যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আসে, এখন আগরতলাতে বলতে পারেন, রানীবাজার বলতে পারেন, জিরানিয়া বলতে পারেন, ওইখানে আগে থেকে শিক্ষার গুণগত আগে থেকে ইয়াতে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যাজ্যোতি হয়েছেন এখন
সব শহরের মধ্যে বিদ্যাজ্যোতি হয়েছে, কিন্তু গ্রামে বিদ্যাজ্যোতি হয়নি। ঠিক আছে, এটা দেখবেন আপনি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জানাচ্ছি যে পিএমশ্রী এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের মোট 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে 125টা এবং আমি 100% শিওর এখন রেডিমেড নেই, ট্রাইবেল এলাকায় বেশি হয়েছে বিদ্যাজ্যোতি। আমাদের আমার কাছে আপনি বললেন সেকেন্ড আওয়ার দিয়ে, আর এই যে বলছেন বাকি যে স্কুল পিএমসি এখনো কিন্তু সিলেকশন চলছে অনলাইনে এগুলিতেও এখন এগুলো হবে এবং 5 বছরে ডেভেলপমেন্ট। আপনি বলছেন যে টাকার জন্য আমার এখনো মনে পড়ছে না, 4-5 মাস হয়ে গেছে স্কুল। আমি নিশ্চিত টাকার জন্য মিনিমাম 2 আছে বিদ্যাজ্যোতি, আর পিএমসি এখনো ফাইনাল হয়নি। এগুলো অলরেডি প্ল্যান করছে, এই জন্য বাজেটে বাজেটে বলছে যে আমরা করছি। আপনারা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। থ্যাংক ইউ। আমি একটা অ্যাডিং করতে চাই, DWS ড্রিঙ্কিং ওয়াটার ভাই রুকো না কি আছে এখানে একটা আছে, যেটা জল জীবন মিশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্রামে ম্যাক্সিমাম জল জীবন মিশনেই এখন জল জীবন মিশন তো হয়ে গেছে না, খুব ভালো জায়গাতেও হয়ে গেছে এবং সব জায়গাতেই জল হয়ে গেছে, কিন্তু আজও মানুষ জলের জন্য কেন এত হাহাকার এবং রাস্তা অবরোধ, কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে, তা এটা আমি একদম মানতেই পারছি না। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নের পূর্বে, এটা পুরো পড়লে তো ফাইন পাবে না। জাস্ট তো না একটি আছে এখানে যে আগামী 5 যে আমাদের এলপি সাহেব যেটা বলেছেন যে আগামী মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে এটা যেগুলো আমি হাউসফুল টাইপের ওয়াটার কানেকশন এর মাধ্যমে পানীয় জল সংযোগ দিয়েছে বা আগামী মাসের 2024-এর মধ্যে এটা সলিউশন হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি জাস্ট আমার এরিয়ার কথাই বলবো, এটা আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী রামপদ স্যার আরও ভালো জানেন যে লুমফুং এরিয়াতে 2বার অলরেডি টেন্ডার হয়ে গেছে ইনোভেটিভ স্কিমের ইয়ে করার জন্য, ওয়াটার নেওয়ার জন্য, কিন্তু দুবারই কেউ টেন্ডার দিতে চায় না। ভাই আমি কেন চাই, আপনি যান গিয়ে দেখুন একবার, তো অ্যাকচুয়ালি কাজ কেন করতে পারবে না? কাজ করতে পারবে না কেন? সরকারের যে স্টিমেট দেওয়া হয়েছে তা অনেক কম। আপনি যান, আপনি কন্ট্রাক্টরের সঙ্গে কথা কন, তাহলে মাননীয় সদস্য আপনি যান, আপনি কথা কন, আপনি ফেলে পার্সেন্টেজ কেটে দিলে খান, আমার অসুবিধা নেই, কিন্তু কাজ তো করাতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমার কে কি হয়ে দুইবার দেওয়া হয়েছে, তারপরে কাজ করতে দেয় না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন স্পিকার স্যার, আপনি আসুন বলতে স্যার উনি কেন ডিস্টার্ব করছে? যে উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করবেন? ওনার সামনে উনি বলবেন। আচ্ছা অসুবিধা নেই বলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন। আমি এটা রিকোয়েস্ট করবো, আপনি আসুন আমার এরিয়াতে, আপনার কাজ করে যাও, অসুবিধা নেই। জাস্ট আমি বলবো এটা অ্যাকচুয়ালি আমি কেন বলছি, তো এখনই যদি টেন্ডার যদি না হয়, আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজটা এখনো ধরা হয়নি কেন? যদি আগামী 1 বছর মধ্যে আমরা যদি এটা যদি শেষ করতে চাই, তাহলে এখন সব কাজটা করা দরকার।
তো আমি এটাই এখানে পিডব্লিউডি ওয়ার্ডের কথা এটি আমি বলতে চাইবো যে যথাসম্ভব হোক তাড়াতাড়ি এটা কাজটা করাতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। ঠিক আছে। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে, যেটা টাইম তো শেষ, প্লিজ আব্দুল সবারই কিছু না। হেলথ সার্ভিস আমি একটু জাস্ট বলবো। এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর, ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষের বিডিএস কোর্স এ বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজের পথ চলা শুরু হবে। এখানে আমার একটা কোয়েশ্চেন, যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য ব্যবস্থা ওখানে গোবাকান্ত হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবাল হস্টেল, এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট অলরেডি ব্যাক আছে ওইখানে। একটা প্রস্তাব এখানে নাই, আমি তবু যে হস্টেলটা তাদের হস্টেল রাখা হবে, যে উমাকান্ত হস্টেলের ভিতরে রাখা হবে, ওইটা নিয়ে অনেক প্রটেস্ট হয়েছে। তাই এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার থ্রু, এটা কাইন্ডলি একটু দেখবেন। আর এটা যদি হয় তাহলে আমাদের স্টুডেন্টরা কই দিয়ে বলবে। এমনিতেই টিপাসেরা বা ট্রাইবাল অংশের লোক যারা দরিদ্র সীমার নিচেই বেশি বসবাস করে, আগরতলা উমাকান্তর মতো একটা স্কুল, এটাই একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের টিপাসেরা অনেক কিছু হয়েছে। আমিও একজন ওইখানে স্টুডেন্ট ছিলাম, তার জন্য আমি এই কথাটা বলতে হয়েছে আপনার কাছে। তো কথা বলা তো অনেক কিছু আছে, অনেক পাওয়ারও আছে, ঠিক আছে। আর আমি এটাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আছে এবং আপনার বরিষ্ঠ মন্ত্রীরা আছে, অর্থমন্ত্রী আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রঞ্জিত দাস কৌশল। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 7 জুলাই শুক্রবার সকাল 11 ঘটিকায় ত্রিপুরার সরকারের মাননীয় অর্থমন্ত্রী পণজি সিংহ রায় মহোদয় 2023-24 অর্থবৎসরের জন্য 27,654 কোটি 40 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট এই মহতী সভায় সকলের সমর্থনের জন্য পেশ করেন। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাজেট কি এবং কেন সে সম্পর্কে সহযোগিতা করেন তাদের বেতন এবং নাগরিকদের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্কুল, কলেজ, তার জন্য বিভিন্ন খাতে বাজেটে টাকা বরাদ্দ করা হয়। একজন ব্যক্তি বা একটা পরিবারে যিনি প্রধান থাকেন তারও একটা বাজেট থাকে, সেটা আমাদের মাসেও হয়, বৎসরেও হয়। কিন্তু ব্যক্তি এবং রাজ্যের বাজেটের সঙ্গে মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করেন, সে কত টাকা আয় করবে তার উপরে সে বাজেট করেন। অর্থাৎ একজন কর্মচারী মনে করেন একটা গাড়ি কিনবেন, তখন তিনি কি করেন, গাড়িটা কেনার সময় তার যে টাকা যদি কম হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে লোন। আর রাষ্ট্র বা রাজ্য তার উল্টো, সেটা কি করে প্রথম ব্যয় করবে কিসে কিসে? প্রশাসনিক যার খরচ রয়েছে, যারা কর্মচারী রয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, এবার এডিসি হোক, মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কর্মচারীকে প্রশাসনিক খরচ কত হবে? 1। 2 নাম্বার হলো এবার জনগণের উন্নয়নমূলক কোন কোন কাজ কি কি খরচ করা হবে তার প্রথম তারা সেটা নির্ণয় করে। তারপরে টাকাটা কোথা থেকে আসবে তখন তার নির্ণয় করা হয় কোথায় থেকে। সরকার তখন তার কর বৃদ্ধি করতে পারে, বিভিন্ন কেন্দ্রীয় থেকে টাকা পেতে পারেন বা সরকার লোন নিতে পারে, তার উপর বাজেটটা তৈরি করে। এবার ত্রিপুরার যে বাজেট, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা
পেশ করেছেন আপনারা সকলে জানেন 2023 সালে নির্বাচনের আগে আমাদের সরকার প্রায় 4 লক্ষর কাছাকাছি লোকেকে ভাতা দিয়েছে, যেটা প্রথমে 700 ছিল 1000 টাকা, পরবর্তী সময়ে ডাবল এই টাকাটা ব্যয় করা হলো এবং কর্মচারী সকলের জন্য সেখানে ডিএ বৃদ্ধি করা হলো এবং অঙ্গনারী দিদিমণি থেকে ফার্ম অপারেটর থেকে সর্ব অংশের মানুষের জন্য সেই সময় টাকা এই বাজেটে রাখা হয়েছিল এবং তাদেরকে দেওয়া হয়েছিল। তখন আমি নির্বাচনের আগে চিন্তা করছি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এর পরবর্তী সময়ে সরকার আসলে পরে এতটা পরিমাণে সরকারি যে ব্যয়, এগুলোকে বলা হয় বাজেটে, এটা হলো অ-উন্নয়ন বাজেট। বাজেটে দুই ধরনের হয়, একটা অ-উন্নয়ন আর একটা উন্নয়ন বাজেট। এটা উন্নয়ন বাজেট হলো সেটা উন্নয়ন বাজেটকে কাজে লাগানোর জন্য যেমন সরকারি কর্মচারী টাকা, সেটা অ-উন্নয়ন বাজেটের মধ্যে আমরা লিপিবদ্ধ থাকা। তো মাননীয় অর্থমন্ত্রী নতুন, উনি এই অর্থনৈতিক চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আন্তরিক বাজেটটা এত একটা সুন্দর বাজেট এখানে পেশ করবেন। সেই দিনে যখন বাজেটটা পেশ করা হচ্ছে, বিরোধী দল যারা রয়েছে তারা যে কাণ্ডটা করলেন, কেন করলেন, তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছেন, 3টি আদর্শ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলে তার নিজস্ব একটা আদর্শ থাকে। এরা এমনি এমনি করেনি যে এখানে একজন মাননীয় বিধায়কের বিষয়কে সেটাকে ইস্যু করে গন্ডগোল, সেটা নয়। এদের মূল উদ্দেশ্য হলো, এই বাজেটটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিল, সর্বপোষী, সর্বব্যাপী, সর্বাংশের মানুষের জন্য। তো এই বাজেটটা যখন অর্থমন্ত্রী সেখানে পড়বেন, ত্রিপুরার সমস্ত মানুষ টিভি পর্দায় বসে রয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রতিফলিত হবে, মানুষ উৎসাহিত হবে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে, কেউ আঞ্চলিকতাবাদী, কেউ সাম্যবাদী, আর কেউ ব্যক্তি এবং পুঁজিবাদী, 3 দলে পরিবারবাদ, 3 দলে লোক এই বাজেট যখন অর্থমন্ত্রী পড়ছিলেন একজোট হলেন। তাদের একটাই উদ্দেশ্য, মাননীয় অর্থমন্ত্রী বাজেট যাতে ত্রিপুরার সাধারণ মানুষের কানে না পৌঁছায়, এর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সদস্য যারা এখানে নতুন এসছে, আমি এদের দোষ দিই না, মহিলা মাতৃশক্তি মায়ের মতো, এদেরকে দিয়ে এখানে যেভাবে উশৃঙ্খলা তৈরি করেছেন। এখানে আমাদের বিধানসভার যারা ওয়ার্ডস এন্ড ওয়ার্ডের যারা কর্মচারী রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। যেভাবে ছুটাছুটি করছেন আমাদের মহিলা, এখানে মার্শাল এরা কম, এরা, আমি অন্য শব্দ প্রয়োগ করব না, একজন মাতৃশক্তি মা বোনের মতো এদেরকে ওরা লেলিয়ে দিয়েছেন। আমি দেখছি কয়েকজন থেকে উত্তপ্ত করা হচ্ছে, এরা রাজনৈতিক বুদ্ধিমত্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিবেক এবং যেমন মস্তিষ্ক বলছি তো দিদি, একটু আচ্ছা আমার কথাটা শুনেন, আপনাদেরকে সম্মান দিয়ে বলছি দাদা, আপনাদের সম্মান দিয়ে বলছি, শুনুন। যদি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, যদি আমার কথা কারো মনে আঘাত লেগে থাকে, আমি আমার কথা উত্তর করে নেব। আমি বোঝানোর জন্য বলছি, যখন স্বামী বিবেকানন্দ বলেছেন, যখন বিবেক এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো। বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, ভালো করতে পারে। হৃদয়বান মানুষ মানুষের শুধু ভালোই করে। এখানে বুদ্ধিমত্তা দিয়ে উত্তপ্ত করে, উচ্ছৃঙ্খলতা তৈরি করে একটা নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছিলেন। মার্শালরা যদি এমন কোন
দুর্ঘটনা ঘটাতেন বা তাদেরকে রক্ষা করতে গিয়ে এরা বাইরে গিয়ে একে ইস্যু করে বিধানসভা বন্ধ করার চক্রান্ত করেছিলেন। কেন করেছিলেন? আজকের এই সভায় মাননীয় অর্থমন্ত্রী যে 13টি বিষয় এনেছেন, আমাকে আপনি এত সময় দেবেন না, তার মধ্য থেকে যেটা আমার হৃদয়কে, ত্রিপুরার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, এনেকে অনেকে বিধায়করা তাদের ভাতার জন্য বলেছেন। উদাহরণ দিয়েছেন কি, আমরা মানুষকে অসুখ হলে টাকা দিতে হয়। জনগণ আমাদের এখানে ভোট দিয়ে পাঠিয়েছে, আইনসভার আমরা সদস্য, আমরা কি করব, কিসের জন্য মানুষ এখানে পাঠিয়েছে, জনগণ এখান থেকে তার উপলব্ধি করছে, দেখছে। আমরা যদি কোনো উশৃঙ্খলতা করি, জনগণের বিধানসভায় ঢুকতে দেবে না। তার উদাহরণেই বিধানসভায় রয়েছে, তখন বামফ্রন্টের সরকারের ক্ষমতায় ছিলেন, মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী ছিলেন কংগ্রেস। একজন বিধায়ক টেইজারি বেঞ্চ থেকে বিরোধী দলকে চড় তুলেছিলেন। জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে, পরে ওনাকে বিধানসভাতে ঢুকতে দেয়নি। যত উশৃঙ্খলা করেন, জঙ্গলে রাজত্ব তৈরি করেন, জনগণ তার জবাব দেবে জনগণের কাছে। আমরা তাই বদ্ধ। এদের সুযোগ সুবিধা নিয়ে একটা বাজেটে আলোচনা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। এটা কত? 4,75,000 পরিবার। মনে রাখবেন, ব্যক্তি নয়, 4,75,000 পরিবার যারা যখন হসপিটালে অসুস্থ হয় তারা চিকিৎসা পায় না। ঠিক বলেছেন বিরোধী দলনেতা অনিমেষ বাবু, আমাদের কাছে মানুষ আসে, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হৃদয়ের কথা বুঝতে পেরেছে এবং মন্ত্রিসভার সদস্যরা বুঝতে পেরেছে, অর্থমন্ত্রী অনুধাবন করেছেন যে গরিব মানুষের চিকিৎসার জন্য বীমা চালু করলেন। তার জন্য 59 কোটি টাকা বাজেটে রাখছেন। তারপরে কেউ কেউ বলছেন এই বাজেট বলে জনগণের জন্য নয়। আপনারা হ্যাঁ বলতে পারেন, আপনারা না বলতে পারেন, এটা আপনাদের অভিরুচি। আমি আপনাদের বলছি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, সময় বেশি দিবেন না আমি জানি, কারণ আমি যদি আমার পয়েন্ট থেকে সরে যাই অসুবিধা হবে। আগে এমন হতো না। আমি আপনার মাধ্যমে আমাদের এখানে যারা ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যারা কর্মী আছেন, কিছু মহিলা কর্মী আরো বাড়িয়ে রাখতে হবে, কারণ এই বিধানসভার মর্যাদা রক্ষা করতে গিয়ে, না হলে ভবিষ্যতে কিন্তু সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেউ যদি মনে করে বাজেটকে সমর্থন করবেন না, এখানে শিক্ষা খাতে মাননীয় সদস্য একটু শুনেন, একটু শুনেন। আপনারা চাইতে পারেন, আপনারা রাগ হতে পারেন, আমি রাগ হবো না। বলুন, আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা বলুন, আপনি বলুন। আপনি রাগ হতে পারেন, আমি রাগ হবো না। বাজেটের কথা বলবেন, বাজেটের কথা। যারা এটা স্যার কি বলেছে, প্লিজ প্লিজ প্লিজ, এটা বলছে কি? আরে আরে ওইটা বলতে যাচ্ছেন কেন? ওইটা চাইছেন? আরে কি বলছে, কি বলছে 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 উনি কি বলছে? আরে ভাই কি বলছে? আরে কি বলছে শুনছেন নি আপনি?
উনি বলেছে, কি বলেছে উনি? আমি বলেন না কেন? আপনি যে লাফাচ্ছেন যে, এই লাফান কি বলছে আপনি বলেন, কি বলছে? আপনি তো না বুঝে কথা বলছেন, না বুঝে কথা বলছেন। উনি বলছে, আপনি না বুঝলে আমি বুঝিয়ে দিই কি বলছি। আপনি যখন বলতে পারছেন না, আমি বলে দিই বুঝিয়ে কি বলছে। উনি বলছে হাউসের সুন্দরতার জন্য ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে মহিলার সংখ্যা বেশি রাখা। আপনি ধরুন বলে আসছেন, রাখেন 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 তো কি বলছে, রাখেন একটু, না বুঝে চিৎকার দিচ্ছেন। আরে ভাই বলছে মহিলার সংখ্যা যেন বেশি, আপনার পুরুষ মানুষ। এখন ভালো বলেছে তো, মহিলার সংখ্যা থাকে যাতে পুরুষ ওয়াচ। আরে ভাই বিকাশ বাবু, মাননীয় গুজরাটি প্রধানমন্ত্রী ব্যাপারটা বলছে ওয়াচ এন্ড ওয়ার্ড মহিলার সংখ্যা। আরে আরে এরকম করো না, ওয়াচ এন্ড ওয়ার্ডে আরে সবাই টাইম তো নষ্ট হয়ে যেতেছে। ওয়াচ এন্ড ওয়ার্ডের সংখ্যা যাতে মহিলার সংখ্যা বেশি থাকে, এতে লাভটা কি? লাভটা কোনো কারণে পুরুষ হইল, শুধু সব পুরুষ ওয়াচ এন্ড ওয়ার্ড, মহিলারা আসলে পুরুষের ধরবেন প্রবলেম কি খারাপ বলেছে, কি এটা খারাপটা কি? স্যার আই এগ্রি, আমাকে বলতে দিন একটা সেকেন্ড। আসলে আপনি রাখুন না এখানে 100 জন ওয়াচ এন্ড ওয়ার্ড মহিলা রাখুন, we have no problem, we have no problem, but উনি যে বিষয়টাকে টেনে বলতে চেষ্টা করছেন, that is wrong, that is wrong, that is wrong. আপনি তো ওইদিন বলেছিলেন এটা যদি পজিটিভ থাকে, আপনি বলেছিলেন এটা যদি পজিটিভ থাকে পজিটিভ, নেগেটিভ থাকে নেগেটিভ। সেকেন্ড থিং হচ্ছে উনি যেহেতু বলছেন যে মেডিকেল বিল দিতে হবে, ফাইন্যান্স দিতে হবে, বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি করা যাবে না, যখন বৃদ্ধি হবে নজর রাখবেন যে রঞ্জিত বাবুর যেন বৃদ্ধি না হয়, বাকি 59 জনের যেন বৃদ্ধি হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীর বাজেটে যে বিষয়গুলো জনকল্যাণকামী এবং যেখানে সবচেয়ে বড় একটা রাজ্যের উন্নয়নের জন্য শিক্ষা, তার জন্য এই বাজেটে সবচেয়ে শিক্ষাতে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ 4,0939 কোটি টাকা। এবার যদি কারো পছন্দ না হয় যে শিক্ষা খাতে অর্থ বৃদ্ধি করা হচ্ছে, তারা যখন আপনি প্রস্তাব দেবেন হ্যাঁ বা না, তারা না বলতে পারে, এতে বোঝা যাবে যে বিরোধীরা শিক্ষা খাতে টাকা বৃদ্ধির সমর্থন করছে না, এটা তাদের নৈতিক বা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বাজেটের মধ্যে সেটা রয়েছে, এটা তো জনগণের কল্যাণের জন্য। যদি তারা মনে করে সড়ক উন্নয়নের জন্য 1363 কোটি ধরা হয়েছে, সমর্থন না করলে তারা না করবে। স্বাস্থ্য পরিষেবার জন্য 1756 কোটি টাকা ধরা হয়েছে, তারা যদি মনে করে সেটা চয়েস করবে না, পছন্দ করবে না, তারা না বলতে পারবেন। এবং কৃষি ও কৃষি কল্যাণে কৃষি সম্বন্ধীয় 1436 কোটি টাকা, এখানে 13টি প্রকল্প রয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 59 কোটি টাকা এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটিভ গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, ক্রিয়া ক্ষেত্রে এখানে উন্নয়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে বিশেষভাবে জনদরদি জনগণ বিশেষভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ আলোচনা করবেন আজকে একটা দৈনিক সংবাদ পত্রিকা প্রথম পাতায় জনকল্যাণে সরকার তার বাজেট 2017-18 থেকে
2017-18 থেকে 2.5 গুণ বৃদ্ধি করেছেন, যেটা আগে ছিল মাত্র কত, মাত্র 400 কোটি টাকা, সেটা এখন 1000 কোটি টাকা হয়েছে। আগে 17-18-তে 403 কোটি 39 লক্ষ টাকা, যেটা সেটা এই 5 বছরের মধ্যে সরকার বৃদ্ধি করেছে 1080 কোটি 64 লক্ষ টাকা। তাতে তো দুঃখ হবে, জনগণের কাছে যেতে পারবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী চিন্তাধারা, সেগুলো জনগণকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, তার জন্য গ্রামে গঞ্জে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর চিন্তাধারায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। মোদী বলছেন সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করো, দেশের উন্নয়ন হবে। আমাদের বাজেট মোদী এবং দীনদয়াল উপাধ্যায়ের অন্তর্নিহিত যে চিন্তাধারা, গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন, এসসি এসটি ওবিসি মাইনরিটি, সমাজের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এই বাজেট, তার জন্য তাদের মাথা ব্যথা হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘদিন যখন বাজেট করতো, যারা মার্ক্সবাদী, তাদের বাজেটের চিন্তাধারা সমাজতান্ত্রিক। আপনারা এখানে যারা বিরোধী দলে ছিলেন কংগ্রেসে, তারা কি করছিলেন, জুট মিল করেছেন, ল্যান্ড ট্যাক্স, টিআরটিসি সমস্ত ধ্বংস হয়েছে। এখন এই সরকারকে তাদের পাপের বোঝা নিতে হচ্ছে। এবং 2018 সালে যখন মানুষ বামফ্রন্টকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তখন 13,000 কোটি টাকা ঋণ রেখে দিয়ে গেছেন। সেই ঋণ এই বাজেটের মধ্যে তার আসল এবং সুদ দিতে প্রায় সরকারকে 300 কোটি টাকার উপরে খরচ করতে হচ্ছে। কারো পাপ এই সরকার বহন করে নতুন উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে। 2017-18-তে বাজেট ছিল 15,700 কোটি টাকা, সেটা এখন 27,654 কোটি 40 লক্ষ টাকা 5 বছরের মধ্যে বৃদ্ধি করেছে। আলোচনা হচ্ছে ঘাটতি কত, 611 কোটি টাকা। আমরা যখন 18-তে ক্ষমতা এসেছি, তখন যে বাজেট হয়েছিল, বাজেট তিনটা হয়। একটা হয় সুষম বাজেট, অর্থাৎ সরকারের আয় ব্যয় সমান, একে বলা হয় সুষম বাজেট। আরেকটা হলো উদ্বৃত্ত বাজেট, সেটা হলো সরকার যে বাজেট করবে তার থেকে সরকারের আয় বেশি, সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। আর ঘাটতি বাজেট হলো সরকার যে বাজেট করছে তার থেকে ঘাটতি। এই ঘাটতি কোথা থেকে আসবে? সরকার হয় নতুন করে কর আরোপ করতে হবে, নতুবা কারো থেকে সেটা নিতে হবে। আবার কি করে, যদি ঘাটতি বাজেট হয় সেটা ভালো, কিন্তু ঘাটতির পরিমাণ যাতে বেশি না। ঘাটতি কেন ভালো? তখন সরকার কি করবে, যারা আমাদের সরকারের যারা যেমন লোক আছে, যেমন গাড়ি আছে, তাই যাদের গাড়িটা কম ব্যবহার করে, অর্থাৎ সরকারি খরচটাকে সামঞ্জস্য টানা, যাতে মানুষের উপরে কর চাপালাম না, আমার ঘাটতিটা পূরণ করতে কোথায় থেকে, তখন সরকার নির্দেশ দেবে যে যারা অফিসার রয়েছেন, এমএলএ হোক, মন্ত্রী হোক, যাও তোমার টাকা আস্তে আস্তে তোমার দপ্তরে কম খরচ করতে হবে, তাহলে সামঞ্জস্য, তাহলে লোকের উপরে কর চাপায় না। তাইলে আমাদের সরকার একটা কর এবার বৃদ্ধি করলেন না, নতুন করে আবার নতুন নতুন উদ্দীপনায় নতুন কাজ করতে, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যক্তিগতভাবে কৃষি থেকে, ফিশারি থেকে, যেগুলোর উপরে আত্মনির্ভর রাবার, বেশিরভাগ জনজাতি এরিয়ার মধ্যে রাবার রয়েছে, এখানে আলোচিত হয়েছেন যখন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সব দৃষ্টিভঙ্গি নিতে যুক্তিসঙ্গত কথা বলেছেন যে জনজাতি এরিয়ার ভিতরে খরচ করা হচ্ছে। আমিও তো একটা এরিয়ার মধ্যে রয়েছি, আমি এখানে বলবো যেটা বোমরা ছড়া, আমার কনস্টিটিউশন সবগুলা এডিসি এরিয়া। এবার সরকার সেখানে 8 কোটি টাকা রাস্তা দিয়েছিলেন, বামফ্রন্ট করেছিল, তারা কোনোদিন সেখানে রাস্তা হয়নি। একটা সুন্দরবন এরিয়া রয়েছে, দীর্ঘদিন সেখানে রাস্তা হয়নি, 3.5 কোটি টাকা রাস্তা হচ্ছে। জেলাঘাট মুখ একলব্য বিদ্যালয় 7 বছর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছিলেন। বামফ্রন্ট সরকার জনদরদি ছিলেন, উপজাতিদের কিন্তু স্কুল করেনি। তারা জানতো জনজাতিরা যদি লেখাপড়া শিক্ষিত হয় তাহলে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকতে পারবে না। 7 বছর পরে আমাদের সরকার আসার পর আরো আমরা টাকা বৃদ্ধি করে 400 জনজাতি ছাত্রীদের জন্য জেলাঘাট মুখ একলব্য বিদ্যালয় সেখানে হচ্ছে। এবং আপনারা দেখবেন শান্তিকালী আশ্রমের দিকে গেলে
শহরে এমন রাস্তা নেই পেপার ব্লক দিয়ে 6 কোটি টাকা দিয়ে এডিসি এরিয়ার মধ্যে করা হয়েছে। এখানে সম্মানীয় বিরোধী দলনেতা আছেন, আবার লাভ দিতে পারেন। দাদা, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিলেন কিসের জন্য? অমরপুরে একটা কাকশিয়ারি সেন্টার, অর্থাৎ আবর্জনাকে সেখানে রিসাইক্লিং করে মোদির চিন্তাধারা কোনো কিছু বাদ দেওয়া হবে না, তা থেকে জৈব রাসায়নিক সার তৈরি করা হবে, যে প্লাস্টিকগুলো রিসাইক্লিং করে সেগুলোকে আবার ব্যবহার করবে। 2.5 কোটি টাকার প্রজেক্ট। আমি একটা এডিসি এরিয়া শহর সংলগ্ন, তারা সেখানে গিয়ে নেতৃত্বে এডিসির যারা মেম্বার হয়েছে, নাম বললে অনেকে লাভ দিবেন, ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে। আমি সেখান থেকে সেটা তুলে নিয়ে নন এডিসির মধ্যে করেছি। 18 লক্ষ টাকার জিনিস, সেখানে একটা টিন নেই, ইট নেই, সবগুলো তারা নিয়ে গেছে শ্মশান মরুভূমি বানিয়ে দিয়েছিলেন। সরকার চাইছিল সেখানে হেলিপ্যাড করার জন্য। এই হলো উন্নয়ন। তারা একটা শিক্ষা খন্ডা, সেটা হলো মুক্ত দয়াল পাড়া, সেখানে হলো সেটার নাম হলো মুক্ত দয়াল পাড়া জেবি স্কুল। এডিসি ইলেকশনের আগে 4 জন টিচার ছিলেন, ছাত্র ছিলেন 65 জন। তারা আসার পরে তাদের হাতে ক্ষমতার জন্য চিৎকার করছে, ক্ষমতাকে অপব্যবহার করলে 2 জন শিক্ষক বিজেপি সমর্থিত, তাদেরকে আপনার উত্তর ত্রিপুরায় বদলি করে দিলেন বাড়ি সেখানে। এখন সেখানে মাত্র 34 জন ছাত্র রয়েছে, সেখানে মাস্টার নেই, মাত্র 2 জন মাস্টার। এই হলো উন্নয়ন তাদের, এই হলো দিশা। পয়সা দাও, লুট করো, জনগোষ্ঠীকে জনজাতিকে বিভ্রান্ত করো, এই দিয়ে রাজনীতি চলে না। আলোচনা করা যায়, বৈঠক করা যায়, গন্ডগোল করা যায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির চিন্তাধারা, আমাদের মানিক শাহের নেতৃত্বে সরকার জনগণকে জন্য একটা উন্নয়ন মানুষের হৃদয়ের সঙ্গে সেটা যুক্ত হয়েছে। সুতরাং মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আপনি অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন, সময় আমি আর নেব না। আমি অনেক ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যেকে জনগণের যদি অন্তিম বেদি সর্ব অংশের সর্ব মানুষের জন্য এই বাজেট একটা সরকারের লক্ষ্য দিশা ঠিক করে দিচ্ছেন, যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে। আত্মনির্ভর করার জন্য, ছেলে মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করা আছে। চাকরি দিয়ে সমস্যা সমাধান হবে না, চাকরিও চলবে, সঙ্গে সঙ্গে স্বরোজগারের জন্য এই বাজেটে এক উৎকৃষ্ট বাজেট সেখানে পেশ করেছেন। তার জন্য এই বাজেটের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার সবাইকে, ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, ঠিক আছে, একটা সুন্দর হবে। আমরা তো সবকিছু আলোচনা করে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ফোন করছেন। বলো, ট্রেজারি ব্যাংক থেকে তো মাত্র একজন বললেন। নাম বলুন না আমাদের। কথাটা শুনুন, ট্রেজারি ব্যাংক মাত্র একজন বললেন। ট্রেজারি ব্যাংকে প্রচুর সংখ্যা আছে, এখানে ওনাদের যা আছে মোটামুটি কভার হয়ে যাবে। সিপিএম পার্টি বলুন 4 জন, আমাদের আছে 9 জন। ট্রেজারি একদম দেন না, পরপর দিয়ে দিয়ে দেন। ওনার কিছু শুনি না, কিন্তু বাজেট সম্বন্ধে একটা যেমন অপোজিশন লিডার বলছে আপনাদের চিন্তাধারাটা শুনলাম। ওনার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলে যাও। শম্ভুবাবু বলুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার মহোদয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাতি জনজাতিদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বারের যে সরকার, সেই সরকারের মাননীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেট 2023 এবং 24-এর জন্য, এই জনকল্যাণমুখী বাজেটকে সর্বসম্মতি সকলের সুন্দর দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাজেটকে সাপোর্ট করার আহ্বান নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে এই পবিত্র হাউসের সামনে আলোচনা রাখব।
আমি শুনছিলাম আমাদের মাননীয় এলওপি স্যারের বক্তব্য। উনি এই বাজেটকে কেন্দ্র করে, এই বাজেটকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছেন যে এই বাজেটের নাকি কোনো দিশা নেই। অর্থাৎ এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা রাজ্য চলবে না, উন্নয়ন হবে না। মানুষ যারা রয়েছেন সর্বস্তরে, যারা ছাত্র, যুব, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার যারা রয়েছেন, কারোর কোনো উপকারে আসবে না। সেজন্যই ওনার মতে নাকি এই বাজেট দিশাহীন। আমি মাননীয় এলওপি স্যারকে জিজ্ঞেস করতে চাই, এই 13টি প্রকল্প নিয়ে গঠিত যে বাজেট, এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম 50 কোটি টাকা, এই 5 বছরের মধ্যে 50 কোটি টাকার বিনিময়ে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের দ্বারা আমরা কি দেখতে পেলাম? এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পৃথিবীর মধ্যে একটা নতুন শব্দ, যে শব্দের সাথে বিগত 5 বছরেও আমরা পরিচিত ছিলাম না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দের সাথে, এই কাজের সাথে, এই টেকনোলজির সাথে ত্রিপুরা রাজ্যের যুবশক্তিকে যাহাতে শিক্ষিত করে তোলা যায়, সেই জন্য এই জনকল্যাণমুখী সরকারের একটা ঐতিহাসিক পদক্ষেপ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জনপ্রিয় জননেতা শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, সুযোগ সুবিধা করার লক্ষ্যে, তাদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যে এই যে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য 50 কোটি টাকা আগামী 5 বছরের জন্য বরাদ্দ করার জন্য। এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? ড্রোন প্রযুক্তি শেখানোর মাধ্যমে কি হবে? ইন্টারনেটের যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপরে ট্রেনিং দিয়ে যুবকদেরকে সেই সমস্ত বিষয়গুলো শিখিয়ে কি লাভ হবে? স্মার্ট সিটি সার্ভিসেস উন্নয়ন করার জন্য যুবকদেরকে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এবং স্মার্ট এগ্রিকালচারের বিষয় নিয়ে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এই বিষয়টা হতো বিরোধী যারা রয়েছেন, আপনাদের হয়তোবা মনে হতে পারে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এই চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের 50 কোটি টাকা কোনো কাজে লাগবে না, বা এই প্রকল্পের কোনো কাজে লাগবে না। কিন্তু আমি বলতে চাই, আজকে এখানে আরেকটা বিষয়, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম যে ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট রয়েছে, তার আদতে তার সেই তুলনায় বা অর্থাৎ সেই ধরনটাকে সামনে রেখে এখানে আমরা জানি বর্তমান যুগে, আমি আধুনিকতার কথা বলবো, এরপরে যাব বিভিন্ন বিষয় নিয়ে। অনেক যুবক বর্তমানে ব্লগার, বর্তমানে ইউটিউবার, বর্তমানে ইনস্টাগ্রামের একজন সেলিব্রিটি। তারা প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা, কেউ কেউ আছেন লাখের উপরে টাকা ইনকাম করেন। কিভাবে? ইউটিউবে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে, ইনস্টাগ্রামে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে। এবং এই সমস্ত ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন ব্লগ পরিচালনা করার জন্য দক্ষতার প্রয়োজন হয়, স্কিলের প্রয়োজন হয়। সেই স্কিলটা গড়ে দেওয়ার জন্য আমাদের সরকার বিগত বাজেটে কি করেছিল? একটা ইনস্টিটিউট করলো। গত প্রথমবারের আমাদের যে সরকার ছিল, আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে, তো সেখানে একটা কোর্সের পড়াশোনা করে, একটা বিষয়ের পড়াশোনা করে স্টুডেন্টসরা পাস আউট হয়েছেন। এখন আবার যুক্ত করে দেওয়া হয়েছে নতুন 5টি কোর্স, অর্থাৎ 5+1 6টা কোর্স নিয়ে পড়াশোনা চলবে এবার। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা গ্রাজুয়েশনের পর বা হায়ার সেকেন্ডারির পর শিক্ষা নিতে চায়, ড্রামা, অ্যাক্টিং,
বা বিভিন্ন বিষয়ে যারা নিজেকে সেই সমস্ত বিষয়গুলোর উপরে এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা রাস্তা খুলে দেওয়া হলো। এটা কিন্তু কম নয়। আজকে আমরা যে বলি আত্মনির্ভর, আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন স্যার মহোদয় বলেছিলেন যে আত্মনির্ভর কি শুধু ভাষণে হবে, প্র্যাকটিক্যালি কি সেটা থাকবে না? আমি মাননীয় স্যারকে বলতে চাই, এটাই আত্মনির্ভরতা, যে আমাদের যুবক ছেলে মেয়েরা নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, এটাই আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে এই নয় যে চাকরি নেওয়ার মাধ্যমে, সরকারের কাছ থেকে সরকারি চাকরি দাবি করার মাধ্যমে শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহ করা, সেটা নয়। এটা আপনিও মনে করেন, আমিও মনে করি, কিন্তু দিস ইজ ক্লিয়ার যে ইউ আর অপোজিং জাস্ট অ্যাজ এ অপোজিশন লিডার। আপনি একজন বিরোধী দল নেতা হিসেবে আমাদের বাজেটকে বিরোধ করার জন্য বিরোধ করছেন, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সবাই বিরোধী দলের, আমাদের অনারেবল এক্স এমপি এবং বর্তমান এই বিধানসভার মাননীয় সদস্য সিনিয়র লিডার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে আপনারা একমত যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যবাসী আগে কখনো দেখেনি, আগে কখনো দেখেনি। এটাই নতুন ত্রিপুরা, এটাই শ্রেষ্ঠ ত্রিপুরা, যে আমরা আশা করিনি শামনুর মতন এলাকায়। আজকে শামনুর নামটা টানছি এই কারণে, আমাদের বিরোধী দল নেতা স্যারের কাছ থেকেও শামনুর নামটা শুনতে পেয়েছিলাম, তার কারণে জলের বিষয়ে উনি বলতে গিয়েছিলেন কি, পেপারের কোনো একটা খবর সম্ভবত উনি এনেছিলেন, যেখানে শামনুর ব্যাপারে জলের বিষয়ে একটা খবর উঠেছিল। আমি বলতে চাই একটা এখানে ক্লিয়ার করি, গত 5 বছরে আমি যা দেখলাম, DWS ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশনের দপ্তরের তরফ থেকে যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জলের ব্যবস্থা, জলের যোগান করার ব্যবস্থা হয়েছে, এর আগে ত্রিপুরা রাজ্যবাসী তা দেখতে পায়নি। তারপরেও বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, জলের জন্য বিভিন্নভাবে নাটকীয়ভাবে, এর পেছনে কারা আমরা সবাই জানি। কারণ 2023-এর বিধানসভাকে কেন্দ্র করে ওনারা চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার মাধ্যমে নিজেদের দিকে জনসমর্থন কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, অপচেষ্টা বলা যায়। কাজে সেই চেষ্টায় কিন্তু ওনারা সফল হতে পারেননি। কেননা আজকে ছাউমুনুর মানুষ যেটা ভাবতে পারেনি, গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, রাজমুনির ওয়াজাপাড়া, টাঙ্কারায় ওয়াজাপাড়া, তালছড়ার মতন এলাকায় মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং DWS এর প্রাক্তন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত ডিপ টিউবওয়েল গুলো আমরা বোরিং করে সাকসেসফুল হয়েছি, সেই সমস্ত জলের এগুলো কিন্তু ব্যবস্থা করা বিগত দিনে আমরা দেখতে পাইনি। কাজে এটা কি আত্মনির্ভরশীলতা নয়? এটা কি জনজাতি উন্নয়ন নয়? তালছড়ার মানুষ পরিশ্রুত পানীয় জল খাবে, পরিশ্রুত পানীয় জল পান করবে, সেটা কি জনজাতির জন্য নয়? জনজাতির জন্য কি শুধু এডিসির প্রশাসনকে টাকা দিয়ে পরিচালনা করার জন্য এডিসির জনজাতির উন্নয়ন হবে? আজকে আমরা এখানে আমি বলতে পারি, একদম নিঃসন্দেহে বলতে পারি, আমি আশা করেছিলাম যে MLA হিসেবে 2018 ইংরেজিতে নির্বাচিত হবার পর আমি শামনুর বিধায়ক হিসেবে যখন কাজ করা শুরু করি, তখন দেখেছিলাম যে এডিসির স্কুলগুলো, আমার অনারেবল মেম্বার উল্লেখ করেছিলেন, মাস্টার নেই, ক্লাস চলে না, স্টুডেন্টসের সংখ্যা কম। আমাদের আরেকজন ত্রিপুরা মতা দলের মাননীয় মেম্বার এই বিধানসভা, উনি উল্লেখ করেছিলেন স্টুডেন্টস নেই, মাস্টার নেই, কেন হবে? আমি মনে করেছিলাম, আশা করেছিলাম এবার যেহেতু জনজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল জনজাতিদের উন্নয়নের জন্য আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে নিজেরা এডিসিতে সরকার গঠন করেছেন, হয়তোবা এবার এডিসির স্কুলগুলো সুন্দরভাবে চলবে, হয়তোবা এবার জেবি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, টিচাররা ক্লাস করতে যাবেন, এসবি স্কুলগুলোতে শিক্ষক মহোদয়রা নিজেদের দায়িত্ব পালন করার জন্য ওখানে যাবেন। আমাদের জনজাতির যে সমস্ত ছেলে মেয়েরা আগরতলায় এসে পড়াশোনা করতে পারে না, ধর্মনগরে গিয়ে পড়াশোনা করতে পারে না, কুমারঘাটে গিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদের এডিসির যে সরকার রয়েছে ত্রিপুরা মতার নেতৃত্বে,
জনজাতির কথা বলে যারা এদেশের ক্ষমতা দখল করেছেন তাদের নেতৃত্বে সম্ভবত এই জিনিসটা ঠিক হয়ে যাবে, কিন্তু না। দুর্ভাগ্যের বিষয়, আমরা উল্টো কি দেখতে পেলাম, আমাদের মেম্বার মাননীয় সদস্য উল্লেখ করেছেন কি, যে স্কুলগুলোতে এডিসি ইলেকশনের আগে 4 জন ছিল টিচার, 6 জন ছিল টিচার, সেই সমস্ত টিচার গুলো সবাই যার যার বাড়িতে আসলো, স্কুলগুলো ফাঁকা। একজন টিচার দিয়ে কি স্কুল চলে? একজন টিচার দিয়ে কি স্কুল চলে? আপনারা বলবেন না, তাহলে কেন? আপনারা কেন বলছেন না? আপনাদের গুণগান গায়, আপনারা ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু একবারের জন্য চিন্তা ভাবনা করছেন না যে পাহাড়ের স্টুডেন্টস গুলো কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না, সেদিকে লক্ষ্য নেই, শুধু লক্ষ্য যারা এডিসি ইলেকশনের আগে আমাদেরকে আপনাদেরকে সাহায্য করেছিল সে তাদের সুবিধার করে। এই হলো কাজে দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা জনজাতিদের উন্নয়নের কথা বলে এডিসিতে সরকার গঠন করেছেন ওনারাই বেমালুম ওনাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। কিন্তু আমি কনফিডেন্ট অন আওয়ার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। কিভাবে? দুটো বিদ্যাজ্যোতি স্কুল, একটা সামনো ক্লাস 12 স্কুল আর একটা শৈলেন্দ্রা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই দুটো স্কুলে পতন পাতন চলছে। বর্তমানে শৈলেন্দ্রা গভর্নমেন্ট স্যার, মাননীয় বিধায়ককে আমি অনুরোধ সঙ্গে বলছি যে এডিসি কোন স্কুলে একজন টিচার আছে বা কোন স্কুলে, একটা স্কুলের নাম উনি বললে খুব সুবিধা হবে, আমাদের জানার খুব প্রয়োজন। আমি মাননীয় অনারেবল মেম্বার্সকে বলবো, উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আসি না, নাম সত্যবান কারবারি পাড়া জেবি স্কুল লিখে রাখুন, তেজেন্দ্র কারবারি পাড়া এসবি স্কুল লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন তাঙ্কারায় রোয়াজাপাড়া জেবি স্কুল লিখে রাখুন। মুক্তদয়াল আপনার আমার কনস্টিটিউয়েন্সি স্কুলগুলোর নাম বলে শেষ হবে না, আপনার লাগবে। এই ব্যাপারে আপনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো অভিযোগ করছেন? ইয়েস ইয়েস, কার কাছে আই থট উইথ আইএসআইডিসি, আইএস কে আমি আইএস এর সাথে কথা বলেছিলাম, আইএস এর আইডিসি যে আইএস ইন্সপেক্টর অফ স্কুল ওনাকে বলেছিলাম, ওনার কাছে দ্বারস্থ হয়েছিলাম, লিখেছিলাম, কোনো উদ্যোগ নেই। উল্টো কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আরো বরবাদ করা যায় সেই চেষ্টাটা চালাচ্ছেন ওনারা। আমি ধিক্কার জানাই, এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে আমি ধিক্কার জানাই। এই অবস্থার পরিবর্তন দরকার, আপনারা সবাই এগিয়ে আসুন। দিস ইজ অনলি not for me, not for my constituency people, not for my constituency students, also আমাদের সবার জন্য। আপনারা এগিয়ে আসুন। আমরা যদি প্রকৃতপক্ষে যদি জনজাতি এলাকার উন্নয়ন চাই, কেন আমরা স্কুলগুলো লক্ষ্য দেব না? আমি বলতে চাইছিলাম, ডিস্টার্ব করার জন্য বলতে পারিনি, যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমার বিধানসভার মধ্যে যে দুটো স্কুল, একটা সামনো ক্লাস 12 স্কুল আর অপরটা হচ্ছে শৈলেন্দ্রা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। শৈলেন্দ্রা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আমি গর্বের সাথে বলতে পারি, ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে তৎকালীন মাননীয় রতনলাল নাথ মহোদয়কে। আমাদের এলাকায় দুটো 91 মডেল বিদ্যাজ্যোতি স্কুল দেওয়ার কারণে আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে রেজাল্ট হচ্ছে অবাক হওয়া, 100% পাস, ফার্স্ট ডিভিশনের অভাব নেই, সেকেন্ড ডিভিশনের অভাব নেই, কোয়ালিটি এডুকেশন, এবং ভর্তির জন্য পুরো লংতরা আইবিলি থেকে বিল সিট আমরা দিতে পারছি না। এই কয়েকদিন আগে আমাদের একটা নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, সেই স্কুল বিল্ডিং উদ্বোধন করার জন্য আপনি আসবেন। সামনুবাসীর তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ রইল যে আপনি আসবেন, উদ্বোধন করবেন, যাতে আমরা সেই সামনে এলাকার ছাত্র এবং ছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দিতে পারি। ওনাকে ঠিক। এরপরে আমরা জানি ফায়ার ট্রেনিং কলেজ, এই বাজেটের বাইরে যাব না, বাজেটের বাইরে যাব না, ফায়ার ট্রেনিং কলেজের জন্য একটা কথা বলা হয়েছে এই বাজেটের মধ্যে। আমরা জানি বিভিন্ন সময়ে আগুনের কারণে, এটা অ্যাক্সিডেন্টলি হোক বা যে কোনো কারণে হোক, যখন কোনো বাজারে আগুন লাগে বা কোনো বাড়িতে আগুন লাগে, কি করবে, কি বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ফায়ার কর্মীদের আরো বেশি করে শিক্ষিত করে তোলার জন্য তাদের জন্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং কলেজ খোলা হচ্ছে। এটা কি দিশা নয়?
এটা তো ভবিষ্যৎ দেখানোর জন্য দিশা। ভবিষ্যৎটা কোন দিকে যাবে, ফিউচার কোন দিকে যাবে, কোথায় যাবে, সেই দিশা দেখানোর জন্যই এটা। তাহলে কেন বাজেট দিশাহীন হবে? এই অযৌক্তিক এলিগেশন কেন আসবে? এরপরে ইউনিটি মল 100 কোটি টাকার বিনিময়ে করা হবে। ইউনিটি মল মানে কি? যে সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সেই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলোকে একসাথে একত্র করে একটা মলে নিয়ে আসা। এটা প্রদর্শনীয় হবে, আবার বিক্রি করার জন্য থাকবে। এটা কি দিশা নয়? এটা কি দিশা নয়? অবশ্যই দিশা। আত্মনির্ভরতার একটা প্রমাণ এবং ভবিষ্যৎ ত্রিপুরাকে আমরা কোন দিকে নিয়ে যাব তার একটা দিশা। জন আরোগ্য কথার উল্লেখ করেছিলেন আপনি, তারপরে আমি একটু উল্লেখ করবো, কারণ বিষয়টা সামনুবাসীর জনপ্রতিনিধি হিসাবে আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমার এলাকার মানুষ বিগত 25 বছর যাবৎ বঞ্চিত ছিলেন। অর্থনৈতিক কোনো তাদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি তৎকালীন সময়ে। সুপারি ছাড়া 800টা যদি একজনের নামে স্যাংশন হতো, সেই বিগত 25 বছরের কথা বলছি, যারা জনজাতিদের ব্যবহার করে কুড়িতে 20 সিট নিয়ে সরকার গঠন করেছিলেন, সেই জনদরদি তথাকথিত জনদরদিদের উদ্দেশ্য করে বলছি। 800 সুপারি ছাড়া যদি কোনো ব্যক্তির নামে যদি স্যাংশন হয়, ওই ব্যক্তি পেতেন মাত্র 100, 150 সুপারি ছাড়া। বাকিগুলো কোথায়? ব্রাঞ্চ মেম্বার, কলগেট মেম্বার, কি মেম্বার, ওনাদের কাছে। এই চিত্র ছিল সামনুতে। বর্তমানে যান, গর্বের সহিত বলতে পারে, গর্বের সহিত 2018 থেকে 2063 এই 5 বছরের মধ্যে সামনুতে আমরা অনেক বাগান গড়ে তুলেছি। সুপারি বাগান, ফুলচারুর বাগান, রাবার বাগান। আপনারা গিয়ে দেখুন। আমি ইনভাইট করবো সবাইকে, আসুন, নিজে আপনাদের সাথে থাকবো, দেখিয়ে দেব। আমরা 2018 থেকে 2023 এর মধ্যে সারা সামনু বিধানসভার মধ্যে কতটা বাগান গড়ে তুলেছি, যেটা বিগত 25 বছরে আমরা দেখতে পাইনি। তাহলে কিভাবে উন্নয়ন হবে? আর সবচেয়ে সারপ্রাইজ, আমি গতকাল ধনপুরে একটা সাংগঠনিক কাজে গিয়েছিলাম গতকালকে। আমি মনে মনে ভাবছিলাম, বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, অনেক উন্নয়ন হবে, অনেক পরিবর্তন দেখতে পাবো সেখানে গিয়ে, অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাবো। জনজাতিদের অবস্থা অবশ্যই সামনুর জনজাতিদের অবস্থার সাথে মিলবে না, আমার সেরকম একটা আশা ছিল। যখন গেলাম, সেখানে পৌঁছলাম, আরো বেশি অবস্থা উল্টো। যদি বলতে হয়, থালছড়ার জনজাতিদের কাছ থেকে আরো অবস্থা খারাপ সেই ধনপুরের জনজাতিদের অবস্থা। এই অবস্থা। তাহলে যেই ব্যক্তিরা জনজাতিদের কথা বলে আপনারা 25 বছর 35 বছর শাসন করেছিলেন, যান ধনপুর যান, মিডিয়ারা আসেন আপনারা, এই মিডিয়াদের উদ্দেশ্য করে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনগণ আপনাদের থ্রু আমাদেরকে দেখছেন, শুনছেন। আমি সবাইকে অনুরোধ করবো, একবার যান, দেখুন ধনপুর, সেই কালো দিনের কথা দেখবেন, প্রমাণ পাবেন ওনারা কিভাবে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদেরকে এদেশে উন্নয়নের জন্য পরামর্শ দেওয়াকারী যারা এই বিরোধী বেঞ্চে বসেছেন, পূর্বে কিন্তু ওনারা একটা কথা তুলতে পারেননি, একটা কথা বলতে পারেননি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের সিদ্ধান্তকারীদের বিরুদ্ধে। আর আজকে গণতান্ত্রিক, সর্ববৃহৎ গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকারকে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন। এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে না, সমুক হচ্ছে না। দেখুন ভিলেজ কমিটিতে বিগত 25 বছরে আমি নিজে ভুক্তভোগী, সামনু এলাকার মানুষ। ভিলেজ কমিটিগুলোতে কত টাকা পেতাম আমরা? 70,000, 80,000 প্রত্যেকটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে। 70,000, 80,000 বাড়িয়ে বললাম, কমটা বললাম না, বাড়িয়ে বলে দিলাম, 90,000 বলে দিলাম। তাহলে সেই ফান্ড দিয়ে কি একটা পঞ্চায়েত চলে? বর্তমানে আমাদের সরকার আসার পর ফাইন্যান্স কমিশনের টাকা ঢুকছে 15 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ। তাহলে এই হচ্ছে তফাৎ। Did and 25 years and now, এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পার্থক্য। কাজে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস,
এই যে মন্ত্র নিয়ে আমরা চলি, আমাদের সরকার এই মন্ত্রটাকে সামনে রেখে আগামীর দিনে আমাদের রাজ্যটাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায় সেই লক্ষ্যকে নিয়ে সামনে রেখে আমরা চলছি। এখানে আমার বন্ধু মাই ব্রাদার হ্যাজ arise the political demand of their party, that is Greater Tripura. এটা তাদের রাজনৈতিক দাবি হিসেবে ওই পার্টি থেকে নির্বাচিত হয়ে এসেছেন, অবশ্যই আপনারা বলবেন, তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলের একজন কার্যকর্তা হিসেবে, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমরা ভারতবর্ষকে আমরা আমাদের মায়ের সমতুল্য মনে করি, ভাবি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমরা স্বপ্ন দেখি ভারত মায়ের জন্য, বেঁচে থাকি ভারত মায়ের জন্য, মরলে মরি আমরা ভারত মায়ের জন্য। কাজে এই ভারত মাকে টুকরো টুকরো যাদের নেতৃত্বে হয়েছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বিভিন্ন জাতি ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক ভাবে, সেই সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক ডিভাইডেশন আমরা চাই না। তার কারণে এজ এ সিম্পল মেম্বার অফ আওয়ার পার্টি I can't say that I demand Greater Tripura, I can't say this one. But আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি ধন্যবাদ জানাই, আপনারা ইলেকশন জিতেছিলেন গ্রেটার ত্রিপুরা নিয়ে, কাজে আপনারা বলবেন, কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা ভারত মায়ের জন্য, এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য আমরা কাজ করি। কাজে আপনারা জানেন হয়তো গ্রেটার ত্রিপুরা জীবনে সম্ভব নয়, তারপরে আপনারা বলবেন, অবশ্যই অসুবিধা নেই, তাতে আপনার রাজনৈতিক বিষয়। কিন্তু আমি অনুরোধ করব, বিভেদ করবেন না, আসুন একসাথে ঘুরি, একসাথে চলি, একসাথে বসবাস করি এবং আগামীর ভারতবর্ষকে সুন্দর একটা ভারতবর্ষ, সুন্দর একটা ত্রিপুরা রাজ্য গড়ার মাধ্যমে কিভাবে আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি, বাঁচতে পারি, তার চিন্তা ভাবনা করে সুন্দর পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। কিন্তু আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করে নয়, ভুল পথ দেখিয়ে নয়, সুন্দর রাস্তা দেখান এবং যে সমস্ত অসুবিধাগুলো চলছে সেই সমস্ত অসুবিধাগুলো, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালিয়ে যাই আমরা সবাই মিলে, এই চেষ্টাতে আসুন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, আজকে যে সমস্ত, যার কন্ট্রোল করছি, যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে ত্রিপুরাল্যান্ড সাপোর্ট করতো না, আজকে তারাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি যারা করেন ওনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান। হাস্যকর বিষয়, দুর্ভাগ্যের বিষয়। কাজে আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ডিভাইড করবেন না রাজ্যটাকে। ছোট্ট রাজ্য আমরা, ছোট্ট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার, এটা জীবনে হবেও না। কাজে এরপরেও আপনারা যদি রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলেন, এই সমস্ত বিষয়গুলো যদি করেন, তাহলে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল হবে না। আমি দীর্ঘায়িত করব না স্যার। সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023-24 সালে, আমি খুশি হতে পারতাম যদি এই বাজেট তিনি যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধারণা থেকে বা যে ধরনের ফর্মুলেশন নিয়ে উত্থাপিত করেছেন, এটা আমাদের রাজ্যের বিকাশে যদি সত্যি সেরকম একটা সুনির্দিষ্ট দিশা দেখা যায়। তো আমি অত্যন্ত দুঃখের সাথে শুরুতেই এটা বলতে হচ্ছে, এই বাজেট একটা বিশাল অবিন্যস্ত অসংখ্য গুজামিলে করা এবং চরম খামখেয়ালিপূর্ণ একটা বই। স্যার, আমি বিরোধী মঞ্চে আছি, বিরোধিতার জন্য এটা বলছি। আমি অঙ্ক দিয়ে
কনভারসেশন হয়েছে, আমি তার ভেতরে গিয়ে কথাগুলি সেখানে বলতে চাই। এখানে বলা হয়েছে যে গতবারের থেকে বাজেট বেড়েছে। হ্যাঁ, অঙ্কিত একটু বাড়িয়ে নিজের কথা বললাম যে একটা অসংখ্য বোঝা মিলে করা একটা রেগুলারই আপনার গেল বছর থেকে প্রায় 2,500 কোটি টাকা বাড়িয়ে দেখানো হয়েছে, আবার ঘাটতিও রাখা হয়েছে। তো ঠিক আছে, ঘাটতি দেখানোটা কোনো অন্যায় না। একটা প্রগতিশীল বা উন্নয়নমুখী যে কোনো সরকারের বা সংস্থার একটা সাহস নিয়ে ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে যে আমরা অমুক খাত থেকে অমুক সোর্স থেকে কিভাবে আমরা টাকা তুলব, কিভাবে আমাদের আয় বাড়াবো, এইভাবে ভলিউম পাওয়ার রিসিপ্টস আমরা করবো এবং ঠিক সেভাবে এক্সপেন্ডিচার আমরা ইনকার করবো, এটা হতে পারে নাথিং রং। কিন্তু স্যার, আমি যেটা বলতে চাই, এখানে বাজেট ভাষণের শুরুতেই 3 নম্বর পয়েন্টে যে প্যারাটা বিল করা হয়েছে সেই জায়গাতেই বিসমিল্লাতেই গলত। গলতটা কোন জায়গাতে আমি এখানে ফাইন্যান্স সেক্রেটারিকে দেখছি না, তিনিও যদি নোট করেন ভালো হবে। যে এখানে রেফার করা হয়েছে ন্যাশনাল জিডিপি, এটা গেল বছর প্রায় 7.7%, তার তুলনায় স্টেট আরো বেশি 8.8। আবার বলছে যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে। আমি বুঝলাম না, হঠাৎ করে এটা গেল বছর বা চলতি বছর এস্টিমেট করলো এটা ন্যাশনাল জিডিপি থেকেও বাড়বে, আবার কি কারণে এটা আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে, ইট উইল ডিক্লাইন টু 6.5%। কি যুক্তিতে এটা আমি বুঝলাম না, কিন্তু আমি বলতে চাই আমি কেন বিস্ফোরণতে গল্প করলাম যে এখানে নিশ্চয়ই সাম্প্রতিককালে আফটার দি কোভিড during 2021-2022 এই যে দুইটা ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্ডিয়ান ইকোনমিতে যে হ্যাভক হয়েছে, অ্যাকর্ডিং টু দি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন, তিনি একসময় বলেছেন 2021-এ যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এটা প্রায় তার জিডিপি মাইনাস প্রায় 0.24। যদিও এগুলি হিসাব করার জন্য ভারতবর্ষের মধ্যে সেই শুরু থেকেই যে সমস্ত সংস্থাগুলো বিশ্বস্ততার সাথে কাজ করে আসতো, এসসিউ মানে স্ট্যাটিস্টিক্স রক্ষা করার জন্য যে সমস্ত মন্ত্রকরা, এটা দুর্ভাগ্যে আমাদের বর্তমান সরকার অর্থাৎ কেন্দ্রে যারা আছেন তারা আসার পর এই স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি বা সিএসইউ ডাটা যারা প্রোভাইড করে এগুলি সবগুলোকে বন্ধ হয়েছে। আমি এমপি ছিলাম, পার্লামেন্টে যখন আমরা প্রশ্ন দিই এই সমস্ত মন্ত্রক থেকে কোনো উত্তর পাওয়া যায় না, সবসময় বলছে যে ডাটা বিং কালেক্টেড, বাট when it will be replied nobody knows। তখনই যখন এই ডিবেটটা চলছিল, নট অনলি ইন আওয়ার কান্ট্রি ইভেন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ঠিক আছে কোভিডের জন্য যে পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া সমস্ত দেশ ইনক্লুডিং আমেরিকা ল্যান্ডলেস নষ্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়নি, জিডিপি ডাউন হয়েছে, ইন্ডিয়াতে হবে এটা, কিন্তু ইন্ডিয়াতে যা হয়েছে হ্যাভক, কেননা মিসম্যানেজমেন্ট। তো এই সময়তে ভারতবর্ষের মধ্যে এখন যে এরকম ডেটা সার্ভের দিক থেকে অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল বা ইত্যাদি যাদের তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো সবাই মানে
ভারত সরকারের দেওয়া তথ্যকে ঠিক সেরকমভাবে কেউ করেন, যেটা এই মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়াতে এটা ডিসকাশন। তারাই বলছে যে স্টিল ইন্ডিয়া হ্যাজ টু রিকভার দি রিসেশন অফ দি কোভিড পিরিয়ড। কবে এটা 7.2% হলো, আর এটাকে ছাপিয়ে ত্রিপুরার যে জিএসডিপি 8.8% হয়ে গেল। এই জন্য বলছি এটাই শুরুতেই বিস্ফোরণতে গলা কথা। এটার উপরে বেস করে যদি আমরা চিন্তা ভাবনা করি, এভরিথিং উইল বি স্পয়েল। স্যার, সেকেন্ডলি কথাটা বলা হয়েছে, আজকে সকালবেলা অন্য টপিক আলোচনা করতে গিয়ে মাননীয় পরিষদীয় মন্ত্রী বলছেন হাউস উইল বি রুলড বাই রেগুলেশন, রুলস অফ প্রসিডিউর, এই বইটা দেখিয়ে বলছেন। আমি সুযোগ পেলাম স্যার, আপনি তখন বলছিলেন আপনার বাজেট অধিবেশনে আলোচনার সময় এগুলি কথা বলতেই পারবেন, তখন বলুন না স্যার, আপনি অভয় দিয়েছেন বলে বলছি। আমাদের এই বই 156, 157 ক্লজে কি বলেছেন? Budget is presented and for such time thereafter which will be shall ordinarily be 5 days. Ordinarily be 5 days. As the speaker may allow for this purpose, the house shall be liberty to discuss the budget as a whole. তার মানে it does not limit within 5 days. এটা 15 দিন হলে 30 দিন হলে কোনো আপত্তি নেই, না 30 দিন হওয়া দরকার, আমরা বলছিও না। হ্যাঁ, সবাই বলছেন বাজেট গুরুত্বপূর্ণ, 40 লক্ষ মানুষের বিকাশের জন্য, অর্থনীতির জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, পেনশন হোল্ডারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ কেয়ার জন্য। বাট এই বইয়ে বলেছে মিনিমাম 5 দিন হবে। বিএসসি মিটিং এ তো আপনাদের প্রতিনিধি ছিল, স্যার আমাদের প্রতিনিধি বলেছে, কিন্তু আপনারা শুনেননি। স্যার প্লিজ লেট মি কন্টিনিউ স্যার। স্যার এর জন্য স্যার আপনিও এই ব্রান্ডটা নিতে হবে, আপনাকেও। আপনার এই রুলস বলছে মিনিমাম দেয়ার শুড বি 5 days। 5 days কেন? আমাদের হাউসে স্যার এখানে দেখুন একটা পত্রিকা কদিন আগে লিখেছে যে ত্রিপুরার চেয়ে সেই ফার্স্ট অ্যাসেম্বলি থেকে 12th অ্যাসেম্বলি অবধি যে হাইয়েস্ট 166 দিন, 139 দিন হয়েছে, আর গত 5 বছরে 43 দিন, ইভেন তার আগে 5 বছর 73 দিন হয়েছে। এবার আপনারা যেভাবে থেকে সংকুচিত করছেন, এখন স্যার আরো বেশি মানে ট্র্যাজেডি যেটা হলো, মাননীয় পরিষদীয় দলের নেতা তিনি যখন এখানে ছিলেন, এই বিষয়ে এই হাউস কাঁপাতে আমাদের মধ্যে দেওয়াল ফাটাল থাকতে পারে না চিৎকারে, আর তিনি এসে এখন বলছেন যে না এত দরকার। স্যার কি করে আমরা আলোচনা করবো? তো আমি এই সুযোগে আপনি তখন বলেছেন বলেই মনে হলো যে না, স্পিকার মহোদয় বলেছেন আপনারা তো এইসব সুযোগ পেলে তখন বলে দেবেন স্যার, আমি বলে দিলাম স্যার, ইট ইজ বিকজ অফ ইউর সার্ভিস স্যার, ক্ষমা করবেন আমাদের। স্যার আমাদের রাজ্যটা বা দেশটা কৃষি প্রধান। কেন কৃষি প্রধান বলা হয়? বিকজ বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অলসো আওয়ার কান্ট্রি ওয়াজ agrarian based. কেন বলা হয়? তখন মোর দেন 80% অফ আওয়ার পপুলেশন তাদের জীবন জীবিকা আসত কৃষি থেকে। কৃষক হিসাবে হোক, জমিদার বা গরিব কৃষক, দিন মজুর বা বর্গা চাষী। দেশের স্বাধীনতা হয়েছে 75 বছর, আমরা অমৃতকাল বা অন্য অনেক কথা বলছি, বাট অমৃতকালেও স্টিল মোর দেন 70% অফ আওয়ার পপুলেশন দেয়ার bread and butter comes from the agriculture. তাহলে এই
এগ্রিকালচারের বাজেট হবে দেশেরও এবং আমাদের দেশের যে কোনো রাজ্যের সবচেয়ে বেশি বিসাইড এডুকেশন হেলথ, এটা হলো হিউম্যান ডেভেলপমেন্টের জন্য এটাও রাখতে হবে স্যার। এবং আমাদের আরো সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, মাননীয় অর্থমন্ত্রী তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সামনে এসেছেন। আমি তো ভেবেছিলাম প্রণজিৎ বাবু এবার এগ্রিকালচারকে মোটামুটি ভাবে একটু সুযোগ পেয়েছেন, তিনি একটু আদর যত্ন করতেন। বাট আই এম অ্যাস্টোনিশড স্যার, এগ্রিকালচারে গত বছরের বাজেটের এস্টিমেশনের সাথে এইবারে মিল তুলনা করুন, হাইট অনলি 0.33%, নট ইভেন 1%। কি অবস্থা এবার? অনেক কথা আমরা শুনলাম, অনেক গল্প কাঠবাগানের মতো এখানে আলোচনা। এই যে চলতি বছর, এই চলতি সময়ে এবার গরু এবং আউশ, নর্থ ত্রিপুরা 15 লোক আউশ করে, গরু করে না। আমাদের সাউথ ওয়েস্ট সিপাহীজলা করে 70% অফ আওয়ার প্যাডিল্যান্ড হয়নি, কারণ ড্রট অবশ্যই কারণ। কিন্তু ড্রট হলে আমাদের ইরিগেশন প্রজেক্টগুলি কেন চলল না? কৃষকদের কাছে সুবিধার জন্য, যাতে আমাদের অর্থনীতি কৃষকদের আয়টাকে বাড়ানোর জন্য কিছু টাকা আমি দিয়ে দিলাম নগদে, 6,000 টাকা বছরে হয়ে গেল। 70% of our land not tilled during this house and boru season. আর ওই সময়তে আমাদের বাজেটটা পেশ হলো গত বি থেকে এই বিতে হাইট ইস অনলি 0.33%, নট ইভেন 1%। স্যার, সার, ওষুধ, বীজ পাওয়া যায়, ছিটে ফোটা যেগুলি যায় এগুলার জন্য হলো সব মন্ডল লিখে দেবে। মন্ডল যদি কৃষি করে না তার নাম বলে, তার কাছে চলে যাবে। স্যার, দিস ক্যানট বি। এইভাবে তো সবকা সাথ সব বিকাশ হতে পারে না স্যার। স্যার, আমি সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা হলো, না এখানে আর একটা বিষয় আমি বলে রাখতে চাই। এখন মাননীয় রতনবাবু খুবই হাট ডাক দেন, তিনি খুব ইয়ে করেন। কদিন আগে দিল্লিতে গিয়ে সাংঘাতিক প্রপাগান্ডা করে এসছেন যে আমাদের হর্টিকালচার এটার সাংঘাতিক, একদম ইউরোপে দুবাইয়ে যাচ্ছে, প্যারিসে যাচ্ছে, লন্ডন যাচ্ছে, নিউ ইয়র্ক যাচ্ছে। হাউ মাচ of quantity of that? যে হিসাব দেখানো হলো, যদি এত হয়ে থাকে আমাদের চোখে তো পড়বে, উল্লেখ তো থাকবে বাজেটে। এই বাজেটে তার থাকবে যে যেমন আমাদের ত্রিপুরা হ্যাঁ কুইন ভ্যারাইটি, এটাকে কি জানি কি ট্যাগিং মেশিন একটু করা হয়েছে যে কুইন ভ্যারাইটি মানে এটা ত্রিপুরার প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। ভালো, হ্যাঁ ঠিক আছে, আই উইল অ্যাকসেপ্ট ফর দ্যাট। আমি এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, হ্যাঁ অর্গানিক এবং মানে কুইন ভ্যারাইটির আনারস মানে ত্রিপুরার হিসাবে চিহ্নিত হবে, যেখানে কুইন অন্য জায়গাতেও হয়। দ্যাটস গুড। What is the initiative to expand the area of its cultivation, to enhance the volume of its production, এবং যারা এই চাষবাস করছে তাদের এই প্রডিউস গুলাকে বিক্রি করার জন্য, ইয়েস আপনি বিদেশে পাঠান 2-4টা সরকারি ওই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপোর্ট কাউন্সিলের কতগুলো পয়সা আছে, এটা দিয়ে কিছু পাঠালেন, এটা দিয়ে তো হয় না। আমাদের যারা চাষি, বরঞ্চ আগরতলা শহরে এবং আরো বড় শহরগুলোতে তারা যাতে একটু ভালো জায়গাতে বসে বিক্রি করতে না পারলে পরে একটা রেফ্রিজারেটর যদি থাকে সেখানে রেখে যেতে পারে, এরা যাতে ফল পায়। এতে হ্যাঁ ঠিক আছে আমরা করতে পারিনি বুঝলাম, কিন্তু করা উচিত তো। কিন্তু ওই ইয়েতে গিয়ে একটু না পরে না 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 পয়েন্ট
জন্য বলেছেন, আপনি নোট বুঝবেন শুনুন। প্লিজ আমার বক্তব্যগুলো নোট করুন। ওনাদেরটা বলাটা শোভা পায়। রাত্র 12টা অব্দি বললাম, আপনি কিভাবে বলছেন? আমি শুনবো। কিচ্ছু একটা নিলেন না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও। ওরা বললে শোভা পায়, ওরা নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনি কিভাবে বলছেন? Staggering. We have introduced the staggering in the pineapple. কে বলছে আপনাকে? Yes. কিচ্ছু জানেন না, আরে বাবা, কিচ্ছু জানেন না। আপনাকে বলে দিই, 10,087 মেট্রিক টন পাইনাপেল এই 18-19 থেকে 22-23 অর্থ বছরে বই রাজ্যে বই দেশের সাথে জুড়ে দিয়েছে। আপনি বলছেন আরে এখানে তো করছেই, আপনাদের সময় মেরামত ব্যবস্থা কি ছিল? আজকে নতুন করে শুরু করেছে, ঠিক আছে, আরে কিচ্ছু করেনি, ডুবিয়ে গেছে। শুনুন আপনি স্যার। তারপর এডুকেশন। পৃথিবীতে যে কোনো জাতিকে ধ্বংস করতে গেলে পরে বিষ দিতে হয়। তার শিক্ষা এবং এইসব ক্ষেত্রে যদি দুর্বলতা আনা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়, অটোমেটিক দ্যাট নেশন তার মৃত্যু হবে। এখন এখানে বলা হচ্ছে পিএম শ্রী বিদ্যা জ্যোতি, ওকে ভালো স্কিম এনেছে, কিন্তু টিচার এই যে কতক্ষণ আলোচনা হলো এডিসিতে, ওনারা বলছেন নাম দিয়েছেন। আমি নাম দেওয়াটা ভুল দিয়েছেন কথা বলবো না, হতে পারে। আমি এডিসি যারা এই দল চালাচ্ছেন ত্রিপুরা মতামত করবো, ইয়েস ইউ হ্যাভ টু অলসো বি ভিজিল্যান্ট অন দ্যাট। কিন্তু এই যে গত 5টা বছর 10,323 শিক্ষকরা চলে গেল, আরো বহু টিচারের রিটায়ারমেন্টে গেল, কোথায় রিক্রুটমেন্ট? ঠিক আছে, আমি তো বলছি না, ওটা আসবো, কোথায় রিক্রুটমেন্ট? গত 5 বছরে 21,000-এর উপরে এই 10,323-এর বাদে আরো 21,000-এর বেশি কর্মচারী রিটায়ারমেন্ট হলো। তার একটা ভালো অংশ হলো টিচার। স্যার আপনার যে পেরোলে মাননীয় অর্থমন্ত্রী কিছু বলতে পারবেন? 2018 মার্চে টোটাল পেরোলে কত ছিল, আজকে কত? দ্যাট ইজ 10,323 বাদ দিয়েও আরো 21,000 হওয়ার প্লেয়ার। বহু টিচিং পোস্ট ভ্যাকান্সি কলেজ থেকে শুরু করে স্কুল। আপনি এটা করলেন না। কৃষি স্কুলকে বিদ্যাশ্রী, কৃষি স্কুলকে ত্রিপুরাশ্রী, কৃষি স্কুলকে এই শ্রী, কি হবে? হোয়াট উইল হ্যাপেন? আপনারা বলছেন যে না, এই রাস্তার উপর বিরোধীরা করাচ্ছে। আরে রাস্তার উপর শুধু কি পানীয় জলের জন্য হচ্ছে, সেচের জন্য হচ্ছে? বাচ্চা শিশুরা, মা বাবা তুলতে পারছে না বাচ্চাদেরকে, রাস্তা দাঁড়িয়ে বলছে টিচার চাই। স্যার এডুকেশনে যদি সেরকম ভাবে না হয়, আমি এখানেও বলছি এডুকেশন হায়ার, এডুকেশন সেকেন্ডারি, এডুকেশন এলিমেন্টারি এডুকেশনে এখানে এডুকেশন কি লাস্ট বি থেকে এডুকেশন হায়ারে -11.4% লেস, এডুকেশন সেকেন্ডারিতে -9.17 লেস, এলিমেন্টারি এডুকেশনে -7.28% লেস। স্যার আমি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমি বললাম উইথ ফ্যাক্টস। আমি যে একটা বলছি অন্তঃশ্বাস শূন্য ফ্যাক্টস দিয়ে বলছি। হ্যাঁ আপনি করুন, পিএমসি করবেন না কথা বলছিল, করুন, কিন্তু উইদাউট ফিলিং আপ দি ভ্যাকান্সিজ অফ দি টিচার্স। আপনি এডিসি কে দোষারোপ করবেন, এডিসি আপনাদেরকে দোষারোপ করবে, কি হবে? সাভার উঠবে আওয়াজ চাইলেন, আপনাদেরও আমাদেরও সবারই। সাভার হবে টোটাল স্টেট ফর দ্য ফিউচার, ফর নেক্সট জেনারেশন। এটা তো অবাঞ্ছনীয়। স্যার আবার ওয়াটার রিসোর্সেস মানে সেচ, আর আবার স্যার এটা হলো আপনি পয়েন্ট ওয়ার্ড, আপনি কেন মিসগাইড করছেন? আপনি মাইনাস বলছেন যে আগের তুলনায় মাইনাস হয়েছে এলিমেন্টারি এডুকেশন,
রিভাইজ দেখুন আপনি, আপনার বই দেখে দিন। আমি তো এই বইটি আমি তৈরি না তারপরে বলছি 957 কোটি ছিল, করেছে 1028 কোটি। আসুন আপনি, এটা এলিমেন্টারি বললাম, আপনার সেকেন্ডারি ছিল 1831 কোটি, হয়েছে 1994 কোটি। হায়ার এডুকেশনে ছিল 254 কোটি, হয়ে গেছে 283 কোটি। কোথেকে দেখছেন? এই বই তো আমি বলছি, হ্যাঁ এই বই তো বলছি। পার্সেন্টেজ কোথা পেলেন আপনি? এডুকেশন হায়ার, হ্যাঁ বলুন, অ্যামাউন্ট বলুন। ডিমান্ড নাম্বার 39 দেখুন আপনার কত লাখ? বিল ছিল কত? 254 কোটি 54 রিভাইজ। আর এটা আরি আর এই সব করছেন আপনি, দেখছেন অবস্থা? হ্যাঁ আমি বলছি তো, আমি বারবার আরিকে ধরে কেউ? আমি এটাকে বলছি আরে একই তো হবে, এই নি ব্যাখ্যা, একই তো হবে, তার মানে সেম হবে। আমি টিচার ভালো না আপনার কথা বলছি, কোয়ালিটি এডুকেশনের জন্যও বলছি। টিচার রিভাইজ থেকে আপনি আরি তো চলে গেছে। আপনি আরি আজকেরটা আরি, ভালো করে লিসেন রিভাইজ যখন হবে দেন ইজ ফাইনাল। রাইট, কি বলছেন? এইভাবেই তো হবে। কত বড় বি দেখিয়েছেন এত, আরি চলে গেছে এই জায়গাতে, তাই হবে। আমি তিনটা শিক্ষা দপ্তর তিনটা বাড়ি আমি এই জন্য অ্যালার্ট করছি যে আপনি দেখালেন এরকম হাতি দেখালেন, এরপরে দিলেন গাধা। আপনি কি দেখাচ্ছেন? বাজেট নিয়ে কথা বলবেন? হ্যাঁ এটা কি লুকায়? রিভাইজ রিভাইজ কি এই বাজেটে রিভাইজ নেই কোথায়? আমি এই বই রিভাইজ আছে এই বই তো। এই বই থেকে বলছি আমি। হ্যাঁ কি গো বাই দিস। আর এই কি যাচ্ছে? রিভাইজ করো, আমি বলুন রিভাইজটা করো। আছে তো আমার এটাই রিভাইজ করো। আমি তো বলছি যে কথা দেখে তো হবে। কত নম্বর আইটেমে বলুন, রিভাইজ করুন। বিরাটি চোখে না 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 এরকম তো হবে না, রিভাইজ করুন। সব রেকর্ড থাকবে। আমি আরে রিভাইজ এস্টিমেট 22 তেইশ দেখুন, এটা দেখুন, ওখানে যান, ওটা তো নড়বেন না, নড়বেন না। রিভাইজ দেখুন, আমি আসছি তো, এটা তো অর্থমন্ত্রী লুকিয়ে রাখেনি, অর্থমন্ত্রী দেখিয়ে দিয়েছে। এত ইরিটেটেড হবেন না। না 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 সব করে গেলে এটাই হয়। আপনি দেখালেন আমাকে বিরাট একটা, আবার তার সাথে কি না, একটা লুকিয়ে রেখেছে। এটা তো হবে না স্যার। স্যার এইভাবে এটা, স্যার এটা নট দি হেলদি সাইন অফ দি বাজেট। সিমিলারলি স্যার ওয়াটার রিসোর্স, আমি যে জায়গায় বলছি সে জায়গাতেও গত বছর বি ছিল কত 39,390, 39 কোটি হবে বোধ হয়, এটা 390 কোটি 14 লক্ষ, এটা হয়ে গেল 314 আরি। এবার নেমে গেল 249 কোটি। তো আপনার এই বছরে আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, প্লিজ ইরিটেটেড হবেন না। যে বছর আপনি যে খরাপ পিরিয়ডে আপনি বাজেট পেশ করছেন, সেই সময়তে আপনি এই সেক্টরকে বাঁচিয়ে দিতে পারছেন না। হাউ ক্যান ইউ এক্সপেক্ট দি সর্বদিশা সর্বস্পষ্ট, হাউ কাম ইট উইল হ্যাপেন? আমি ফিগারে বলছি, আপনার বই বলছি, আমি তৈরি করিনি, আপনার ফিগার থেকে বলছি। দুটোই বললাম যে আপনার ইয়ে ছিল, এই জি ছিল 39, 390, আর তো হয়ে গেল 314, এবার হয়ে গেল এটা 249। বলুন দেখি কি যুক্তি থাকতে পারে? আপনি বলছেন যে না আমরা সর্বদিশা সর্বস্পষ্ট সাংঘাতিক করে ফেলছেন। এর মধ্যে নতুন হাসপাতাল কোথায়, হাসপাতালে ডাক্তার কোথায়, নার্স কোথায়? এবং এখানেও আপনি যদি দেখেন স্যার, এই গত বছরের
আরই হোক, বি হোক এবং তার সাথে এবারে বি, সেখানে ফারাক কোথাও কিছুই নেই। নর্মালি প্রাইস রাইজ, ইনফ্লেশন সবটা ধরলে তো 15% হাইক হওয়া উচিত। হেলথ, ইরিগেশন, এডুকেশন এই সমস্ত সেক্টরে আরো বেশি হওয়া উচিত। তারপরে বলবো স্যার গুলি হচ্ছে। তারপর এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে একদিক থেকে আইন শৃঙ্খলা, আরেক দিক থেকে যে এ রাজ্যে স্বাস্থ্যের কি বিকাশ হচ্ছে স্যার, এই বইয়ের মধ্যেই তার উজ্জ্বল ছবি আছে। এই বইটার মধ্যে স্যার উজ্জ্বল ছবি স্যার, এটা আমাদের বলতে হচ্ছে না স্যার। 41 নম্বর প্যারাতে স্যার লেখা হয়েছে 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করতে হবে। ত্রিপুরা রাজ্যে একদিকে আইন শৃঙ্খলার অবনতি, আরেকদিকে নতুন প্রজন্মের যুবকদের মধ্যে আজকে যেরকম ভাবে এই ডিগ্রেডেশন হচ্ছে, হতাশা হচ্ছে, এখন হাসপাতাল বাড়ছে না স্যার, বাড়ছে হলো নেশামুক্তি কেন্দ্র। শেষ পর্যন্ত নেশামুক্তি বিশ্ববিদ্যালয়, নেশামুক্তি কলেজ এগুলো হবে কিনা আপনাকেও স্যার গতকাল পরশুদিন একটা উদ্বোধন করেছেন, এই হাউসেও কোনো নেশামুক্তি কোনো চেম্বার খুলতে হবে কিনা স্যার, না হলেই ভালো স্যার। ঠিক আছে, আপনি আসলে জীবনে শেখাও। এই হলো স্যার এগ্রিকালচার, এই হেলথের বিকাশের উজ্জ্বল প্রতিশ্রুতি স্যার, উজ্জ্বল তারপর স্যার একটা বলবো এখানে আমাদের দিদি সিপিএম তো এই জন্যই কোনো ক্যান্ডিডেট দেননি, মহিলাদের অনেক হিংসা। সিভিল সার্ভিস আমি ওনাকে রিকোয়েস্ট করবো প্লিজ। হ্যাঁ, ফুড এন্ড সিভিল সার্ভিস ঠিক আছে, এখন ডিজিটাল সিস্টেম হয়েছে ভালো, আই অ্যাপ্রিশিয়েট, সব ঠিক আছে, আপনার আগেই হয়েছে যদিও, কিন্তু এখন আবার কোন একটা কোম্পানির সাথে টাই আপ করে ডিলাররা বলছে এটা না নিলে পরে চাল পাবে না, এটা পাবেন, এটা যেন না হবে, ঠিক না? আমি বলছি যে আপনার রেশনের মাধ্যমে এটা কিন্তু কোনো রেশনের দামে না, কন্ট্রোল প্রাইসে না, লোকাল প্রোডাক্ট প্রমোট করবেন ঠিক আছে ভালো, কিন্তু এটা সুযোগ নিয়ে কিছু অসাধু ডিলার মশলা হোক বা অন্য হোক যে কোনো, make it clear, it should not be something fishy, make it clear আপনি কোন আইটেমের কথা বলছেন আমি এবং বলছি প্রসেসের ব্যাপারে বলছেন। আমি এফপি শপের মধ্যে বলছি আপনার ফুডে এসে সেখানে ডিজিটাল সিস্টেম হয়েছে ভালো, ভালোটাকে ভালোই বলছি, কিন্তু সেখানে কিছু দ্রব্য বিক্রি হচ্ছে, সেই এফপি শপে বিক্রি হওয়াটা কোনো অপরাধ কিছু না, কিন্তু আমি বলছি ইউ প্লিজ অ্যালার্ট ইউর ডিলার্স not to make them complain that এটা না কিনলে পরে তুমি চাল কিনতে পারবে। অনেক গরিব লোক আছে, have any specific instance of such cases যে এই ডিলারশিপ বা ওই ডিলার কমপ্লেন করেছে কোনো ঠিক আছে, কাউকে, এটা পত্র তো you are misleading, honorable member, you are misleading the house. এটা তো উঠেছে Very specific. you please No, you should be very specific. you should be reasonable. If any such incident has taken place somewhere in the state, you must specify. As honorable member raised the question, Shambhulal Chakma reply. সার্ভিসে ডাক্তার দেওয়া হচ্ছে, প্রাইভেট ডিপার্টমেন্ট স্যার, ডাক্তার দাও। আমি আসছি। এই হাউসে সিপিএম বেঞ্চ থেকে বারবার বলা বিভিন্ন সময় হচ্ছে আমাদের এতগুলি জিনিস যেন আপনাদের দাবি ছিল, কেন করছেন নিজেরা করছেন না? আপনারা মিছিল মিটিং করতেন, এখন আমরা বক্সটাকে বাড়াচ্ছি, মানুষ যাতে সাবসিডাইজড রেটে জিনিসপত্রগুলো পায়। এখন যদি কোথাও কোনো করাপশন চার্জ থাকে সেটার রেজ করুন। আমরা গরিব মানুষ যাতে সাবসিডাইজড রেটে বেশি জিনিস পায় তার জন্য এই ব্যবস্থাগুলো করছি মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনি বক্তব্য রাখছেন, মানুষ ভাববে, মিডিয়ারা ভাববে না জানি ফুড দপ্তরে কি হয়ে গেছে। মিসলিডিং দ্য হাউস।
They are not foolish. They are not foolish. They understand everything. They also by the time you come to know what you mean to say. By this time তারাও জেনে গেছে আপনি কি বলতে চাইছেন। স্যার আপনি ফর্ক করে জিদান বাবুকে সময় বাড়িয়ে দিচ্ছেন। আমি জিদান বাবু আমি স্যার শেষ করছি। না 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 ট্রাইবাল ডিপার্টমেন্ট স্যার এটা লাস্ট ডিপার্টমেন্ট টুডে স্যার প্লিজ I have just started, sir. অন্য মেম্বারও বলেছে I am a leader of a group. আমি সেদিনও সুযোগ দিচ্ছি আপনাকে। না না এইভাবে ডিস্টার্ব করলে তো কি করে বলবো স্যার আমি ডিস্টার্ব না না এখন যদি সবাই কেউ ডিস্টার্ব করছে না আপনাকে। আপনি বলে দিন তাহলে আমরা বলতে না আপনি সময় ওয়ান অফ এনাদের আপনি এলিগেশন দিয়ে যাচ্ছেন আপনার বক্তব্য দিশাই দিস ইজ মাই ডিউটি আমাদের মার্কেটের বিষয় রয়েছে আপনার অফিসিয়াল লিডারের মতো উনি টাইপ পাবে না। এলিগেশন দেওয়ার জন্য আমরা বক্তব্য রাখছি অফিশিয়াল লিডার বিকজ এভরিথিং ইজ মাই ডিউটি আপনি বলছেন আপনি একজন বডি লিডার এভরিথিং লুকস ইয়েলো ইন জর্জিস আই এখানে কংগ্রেসের আপনার চোখে হলুদ হয়ে গেছে সুশান্ত বাবু এখানে তাহলে গোপাল বাবু বিরোধীও বলতে পারে আমরা একটা পার্টি লিডার না না আপনি যে সময় নেবেন অনেকের জন্য যে সময় নেবেন গোপাল বাবু সেই সময় নেবেন কারণ তো অন্য মেম্বারও নিয়েছে তখন ডিস্টার্ব করিনি আমরা কেউ না না ডিস্টার্ব করা আগে বলছে না আরে আমি জাজ বলছি আপনি কন্ট্রোল করুন প্লিজ ঠিক আছে আমি শেষ করছি ওকে কেন করতে পারেন আপনাকে এটা বলতে হয় স্যার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলুন স্যার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলছেন অন্য একটা কনটেক্সটে একটা উল্লেখ আছে টিটিএডিসি কিন্তু টিটিএডিসি সম্পর্কে আজকে কি উল্লেখ থাকা উচিত ছিল why election of the village council village committee not be conducted for last 2 months 2 years কোভিড তো নেই যুদ্ধ তো নেই আরে কি মুশকিল কার বসে থাকলে কি একটু কথা বলার কথা আছে আরে কি হলো কার বসে থাকার কথা বল আমি কোনটা বলবো আপনি ঠিক করবেন আপনি কোনটা ঠিক করবেন স্যার কথা বলার সুযোগ পান স্যার দেন রুরাল ডেভেলপমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ সবগুলো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট একটাও থাকে না স্যার আপনি যদি বেশি আমি শুরু করেছি আর চারটা পাঁচে আমি অর্ধেকটা টাইম ডিস্টার্ব হয়েছে না 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 আরে কি আপনাকে দেখে না, স্যার আপনি যদি ভাবে বলেন তো হবে না তাহলে স্যার তাহলে বলুন স্যার কিন্তু আমরা বসে থাকবো এখানে আপনি শুধু শুধু এগুলো বার্গেন না, করেন আমি যুক্তি দিয়ে কথা বলছি আপনাকে অযৌক্তিক বলছি না আপনাকে অযৌক্তিক বলছি না কিন্তু আপনি শুধু শুধু আর্গু করছেন ঠিক আছে আপনি স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয় বলুন তো দেখি লিডার অফ দ্য অপোজিশন যখন বলেছে কোন ট্রেজারি একটি শব্দ বলেছে অসত্য ইনফরমেশন দিয়ে বারবার আপনি তো আপনার ওই যে বলছেন জন্ডিস হয়ে গেছে জন্ডিস আপনার তো চোখে তো হলুদ হয়ে গেছে দেখছেন না তো কিছু ওরা অ্যাটাক করলেন আপনি আপনাকে কেন বলছেন এটা ভাবতে হবে যে অনিমেষ বাবুকে অ্যাটাক করলো না আমাকে কেন অ্যাটাক করছে স্যার বলছি নিজে চিন্তা করুন তারপর রুরাল ডেভেলপমেন্ট আপনি লওয়ার অর্ডার থেকে গ্লোবাল চলে গেলেন নিশ্চয়ই স্যার জেনারেল ডিসকাশন না না আপনি জেনারেল ডিসকাশন জেনারেশনে তো বাজেটে যতগুলো আমি একটা যাচ্ছি না বলবেন আমি কয়েকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যাচ্ছি স্যার আরে আমি বারবার বলছি কোনটা আমি ডিসকাশন জেনারেল ডিসকাশন আমি আপনাকে আমি 10 মিনিট টাইম দিচ্ছি প্লিজ স্যার রুরাল ডেভেলপমেন্ট এটা তো আমরা আগেও দিয়েছি আমি দেখেছি আমি যখন আমি বেশি টাইম নিয়ে গেছি তখন অন্যদের বলতে দেয় তো অটোমেটিক্যালি উনি যদি মনে মনে করে যে সিপিএম পার্টির অন্য মেম্বাররা বলবে না বলুন না আপনারা যদি বলেন আমার বলান না না আপনি আমি দেখেছি অতীত অভিজ্ঞতা যদি দেখা যায় অপোজিশন লিডার বেশি নিয়ে গেছে যার যার বেঞ্চ আছে ডিস্টার্ব করবো আমরা জিতেন বাবু আপনাকে হুইপ দিচ্ছে না রতন বাবু যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে আমরা যখন অপোজিশন বেঞ্চে ছিলাম রতন বাবু যদি মনে করেন 45 মিনিট 50 মিনিট নিয়ে চলে গেলেন তখন আমরা বলতাম ঠিক আছে আমাদের মনে থেকে কমন রাখবেন না ভাষণটা সেটাই বলছে তাহলে আপনাদের বিরুদ্ধে একজন কার্ডিল করে দেবো ঠিক আছে একজন ওকে স্যার দেন রুরাল ডেভেলপমেন্ট স্যার আপনারা বলছেন যে আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এসব করবেন এর আগে ইলেকশন আপনাদের বক্তব্য ছিল প্রথম মন্ত্রিসভাতে 200 ম্যান্ডেট প্রথম মন্ত্রিসভাতে 170 টাকা মজুরি ডাবল হয়ে 340 আর আপনারা এই বইয়ে বলছেন গেল বছর অনলি 60 100 করতে বললেন না why 100 this is our right why our people have been curtailed for that এবং এবারও এখানে 278 কোটি টাকা গতবার থেকে লেস কি করে রুরাল ডেভেলপমেন্ট হবে
স্যার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যার, স্কিল ডেভেলপমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, হচ্ছে আপনারা বলছেন 22,000 প্লেসমেন্ট হয়েছে। আমি ফর ইউর ইনফরমেশন মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি কদিন আগে গিয়েছিলাম গন্ডাছড়ার রতননগর এলাকা। তারা বলছে এক রতননগর এলাকা থেকে মোর দেন 400 ইউথ, রতননগর মানে বাংলাদেশের সাথে যুক্ত, এখানে এই রাইমাবিলির বিধায়িকা বলতে পারবেন ওনার কনস্টিটিউয়েন্সি, 400 ছেলে মেয়ে কাজ নেই। কোথায় গেছে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোন রকমের। আরে কেন যাচ্ছে এরকম? আমার যদি এত হয়, আমার জন্য অনুরোধ থাকবে স্যার, আমরাও কিন্তু আশ্চর্য হয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম না ত্রিপুরার এত লোক বাইরে থাকেছে। আমরা আসলাম মাত্র গভর্নমেন্টের দেন করোনা স্টার্টে, দেখা গেল লক্ষ লক্ষ লোক ত্রিপুরার বাইরে ছিল ওনাদের পিরিয়ডে, ওরাই তো এসছে। এখন যায় না কেউ, শুনতেই পারছে না। ঠিক আছে, সহ্যই করতে পারছে না সত্য কথা বলতে। উনি 20 সেকেন্ড পেয়েছে না, লবণ পড়ছে তো নোনা কাটা খাইয়ে। ঠিক আছে, আমি বলবো, হ্যাঁ, my request to the honorable chief minister, sir. একটা 22,000 নাকি প্লেসমেন্ট হয়েছে, খুব ভালো, আপনাদেরই সুনাম হবে। একটা স্কুল কোন জায়গাতে উইদিন স্টেট এন্ড আউটসাইড দ্য স্টেট, কোথায় আমাদের 22,000 ছেলে মেয়ের কাজ হয়েছে, দেখলে তো খুশি হবো, আমরা অন্যকে এনকারেজ করতে পারবো। আমি কি আপনাদের পক্ষে বলছি? আমরা যে লাইনটা করবেন কোনটা চলবে? স্যার, এরপর একজন মাননীয় সদস্য বলছেন যে 13,000 কোটি টাকা ঋণ করে গেছে, আপনারা একটা শতপত্র প্রকাশ করেছেন। As on today, how much of that loan? 25 বছরে 13,000 কোটি টাকা। হ্যাঁ, রাইট। আজকে দিনে কত? 25,000। 5 বছরে আপনারা আরো 12,000 কোটি টাকা বানিয়েছেন। What you have done? What you have done? বাস এবার আপনারা তো পিতা কাটছেন হলো বামপুর সরকারের তৈরি করা স্কুলে, তৈরি করা হাসপাতালে, তৈরি করা ব্রিজে। না স্যার, কথাগুলি বলছেন, বলবো না স্যার? আপনি বলছেন যে না অ্যাডজাস্ট করুন, এটাও বলছি আইএস কি করুন, কথা বলতে দেবেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টা চালিয়ে যাবে। আরে স্যার, জেনারেল ডিসকাশন আপনিও স্যার ডিস্টার্ব করবেন আমাকে। আবার আপনাকে ডিস্টারবেন্স হিসেবে নেবেন না। অনেকে যেটা বলেছেন পেন্ডিং হয়। স্যার আরেকটা কথা বলছি, এতে ওনারা খুশি হবেন স্যার। আপনি ভালোটা ধরুন, প্লিজ। ভালোটাই বলছি স্যার, খুব ভালোটাই বলছি। এই বইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, কেবল দেখলাম মুখ্যমন্ত্রী অমুক, মুখ্যমন্ত্রী তমুক, ভালো ভালো তো। আমি বলবো ত্রিপুরার যে মানুষ এখন যে ঘটনায় ভুগছে, সিন্ডিকেটের জন্য আরডি, পিডব্লিউডি কোথাও অন্য কাউকে কাজ করার সুযোগ নেই। আপনাদের কেউ কাউকে অ্যারেস্ট করে, যদিও অ্যারেস্ট করলেও বাংলায় আপনাদের থেকে যায়, কি করে জানি, পদ থেকেও সরাতে হয়েছে। আমি বলবো ঠিক আছে, মুখ্যমন্ত্রী অমুক তমুক সব করেছেন, ভালো, এগুলি করুন আপনারা। আমি প্রস্তাব দেব স্যার, সিএম সিন্ডিকেট দমন যোজনা, চিফ মিনিস্টার সিন্ডিকেটকে দমন করার যোজনা করুন। সিএম বাইক বাহিনী নিয়ন্ত্রণ, মাননীয় সদস্য, দুষ্কৃতি দমন। পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার। মাননীয় সদস্য, আপনার কথা জানা নেই আমি জানি না, ই টেন্ডারিং সিস্টেম ভারতীয় জনতা পার্টির সরকার আসার থেকেই চালু হয়েছে। আপনাদের আমাদের কিন্তু ই টেন্ডারিং সিস্টেম ছিল না, এবং আমরাও দেখেছি আমাদের লোকাল অফিসগুলিতে কিভাবে আপনাদের নেতারা ঝগড়া করতো, মারামারি করতো। এটা আপনাদের জানা উচিত না, আপনাদের জানা উচিত, আপনাদের জানা উচিত কি যেটা মাথায় রাখবেন, ই টেন্ডারিং সিস্টেমটা, ই সিস্টেম টেন্ডারিংটা আমাদের সাথে চালু হয়েছে। বিধানসভাবু, এটা কিন্তু জিতেন বাবুকে আপনি অক্সিজেন সাপ্লাই করলেন, এই কথা পরে থেকে উনি বলবেন, আমি সময় পেলাম না। না উনি সময় স্টেট করতে হাউস এই জন্য বলছি স্যার, আমি শেষ করছি স্যার। স্যার আপনিও ডিস্টার্ব করছেন স্যার, আমি তো আশা করেছিলাম স্যার আপনি যখন
এখান থেকে বলছিলেন, আপনাকে আমি বলছিলাম যে না আমাকে সময় দিন, আর আপনি আজকে আমাকে যেটা বলবো, ইন কনক্লুশন দিস বাজেট ইজ দিশাহীন, অন্তঃসার শূন্য, চটকদারি এবং কসমেটিক কিছু শব্দে করা, কৃষক বিরোধী, চুমিয়া বিরোধী, বেকার বিরোধী, এডিসি বিরোধী, পিপ্রাসা বিরোধী, নারী বিরোধী, উন্নয়ন বিনিয়োগ এবং জনবিরোধী। কাজে এই বাজেটকে সমর্থন করতে পারলাম না যে যদি মাননীয় অর্থমন্ত্রী বা ট্রেজারি ব্যাংক সময় আছে আরো সংশোধন করে বা মাননীয় এই স্পিকার যদি সুযোগ করে যে আরেকটা করে নিশ্চয়ই ভালো হলে ভালো বলবো, তখন সমর্থন করতে পারো। কিন্তু ত্রিপুরাতে 40 লক্ষ মানুষের যে এরকম একটা সর্বনাশ হয়ে যাচ্ছে, এরকম একটা দিশাহীন বাজেটে, এটাকে বিরোধিতা করে আমার বক্তব্য আমি এখানে রাখলাম। ধন্যবাদ স্যার। মাননীয় অনেক খুশি হলাম স্যার মাননীয় সিপিএম পার্টি লিডার চিন্ময় বক্তব্য শুনে। আমাদের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সঠিক দিশাতে যে চলছে এটা প্রমাণিত হয়ে গেল। যখনই এই ব্যাংক, পার্টিকুলারলি এই ব্যাংক চাণক্য বলছে অর্থনীতি করতে দিবে, অর্থাৎ উনি যদি ভালো বলতো আজকে, তাহলে আমি বলতাম যে গভর্নমেন্ট ইজ একদম ঠিক আছে। বাবু, আপনি ইঙ্গিত না করে নাম বলুন কোন ব্যাংক, ইঙ্গিত না করে ইঙ্গিতে বলে এটা পার্টিকুলারলি সিপিএম। আমি বলি কেন বলছি, সত্যি কথা বলছি। আপনি যখন দেখবেন আপনি সঠিক পথে চলছেন কিনা, অপোজিশনরা কি বলে খুব ভালো চলছে রতন বাবু, শিক্ষামন্ত্রী মনে খুবই সার্থক, মনে করবেন যে শেষ। এই জন্য প্রথমে দেখি ক্রিটিসিজমটা কি আসে, যারা ইন্টারেস্টেড তারা সংক্ষেপে বোঝে। একটা কথা, উনি তো কিছু কিছু একটা কথা পজিটিভ পাইনি এই বাজেটটার মধ্যে, এক অপোজিশনের জন্য অপোজিশন। এই জন্যই তো আপনি জনজাতির কথা একটা কথা বলছেন, একটা সিট দিল না, এবং নিজের সাজানো সিট একটা সিট দিল না, একটা সিট পেলেন না। কিভাবে আপনাদেরকে মানে ফেলে দিয়ে পরিত্যাজ্য করেছে যে রিয়েলাইজ করেছেন, নিজে পর্যন্ত সাহস পান, নিজের সিট ফেলে দিতে বাধ্য হয়েছে, নিজের সিটে জিততে বাধ্য। স্যার উনি যে কিছু কথা বলছেন, কি আর বলছে, গত সেশনে আমি একটা কথা বলেছিলাম, উনি বিদ্যুৎ দায়িত্ব পেয়েছেন, বিদ্যুতের মানে আমি বিদ্যুতের আমি কোনো খারাপ বলে দিতাম বলছে না, কোথায় ছিলেন আপনি 5 বছর, বিদ্যুতের প্রচন্ড উন্নতি হয়েছে। আমি ওনার বক্তব্য শুনে স্যার আমি রাইট টু ইনফরমেশনে করেছি। আমি রাইট টু ইনফরমেশন আমার সময় নেই এনেছিলাম আপনাদের সমস্ত গোষ্ঠী। না না আপনি তো চিন্তা করবেন, এই কথা বলাতেই তো আপনাদের প্রেমী উঠে গেছে। এই কথা বলাতে স্যার স্যার ফাইলের রং লাল, স্যার ফাইলের রং লাল। কি বলছিলেন বলুন স্যার, আপনি বলতে বলেছেন স্যার আমার। আরে আপনি একটা সিনিয়র ব্যাপার জিতেন বাবু, প্লিজ এগুলো মানে আপনি আমাকে টাইম দিলে আবার আপনি, আমি ফিউ সেকেন্ড বলেছি স্যার, ফিউ সেকেন্ড বলছি, জাস্ট মিনিট স্যার। আমি গতবার যখন বললাম নাকি ত্রিপুরাতে নাকি বিদ্যুতের আরো প্রচুর নাকি উৎপাদন হচ্ছে, আমি জিজ্ঞেস তারপরেই আমি সেদিনে আর কি লিখেছি, কি বলেছি আমি লিখেছি, whether any new power generation unit has been commissioned after 9th March 2018, মানে লাস্ট গভর্নমেন্ট এদিন শপথ দিল। If yes, the date of commission, generation, capacity, location and total cost of the project. Uttar ki hoye reply, no power generation unit has been commissioned after 9 March 2018. তারপর আমি দ্বিতীয় কোশ্চেন ছিল আমার, whether any new power selling trading agreement has been signed between Government of Tripura and Government of Bangladesh after 9 March 2018. If yes, date of signing of agreement and what was the terms and conditions.
এখানে বলেছে রিপ্লাই, there was no new power sharing trading agreement has been signed between government of Tripura and government of Bangladesh after 9 March 2018. আর আপনি বললেন কোথায় ছিলেন আপনি, কোথায় ঘুমিয়ে আছেন? বঞ্চিত হয়েছে। না, গোপালবাবু কিন্তু আমরা বুঝতে পারবো অভিনেতার একজন। আপনার সকাল লাগিয়ে রাখুন এটা। বাস হয়েছে। মানে 35 বছরের সাথে 5.5 বছর তুলনা করে, ঠিক আছে, লজ্জা নেই আপনার? পরিবেশটা বলুন। একটু লজ্জা নেই? রতনবাবু বসুন। একটু? আপনি তো কথা বলেন এরকম ভাবে, আপনার প্রমাণ লাগানো। আরে ঠিক ঠিক আছে, আছে। আপনাদেরকে এরকম ভাবে এই আমি ছাড় দিল কমিশন দিয়ে তারপরে আপনাদের গলাবাজি করে এখন দমকাবেন না গিয়ে ওনাকে কে দিল? বসুন, জিতেন্দ্রবাবু বসুন। আমরা করি না। এসব মানুষ আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, মাননীয় অধ্যক্ষ পার্টিকুলারলি জনজাতি মাননীয় অধ্যক্ষ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে একজনও নেই। এবং আপনিও জানেন দেবেন না ভোট, এই জন্য আপনার জেনারেল সিটে গিয়ে দাঁড়াতে হয়েছে। ওকে, আপনার সাজানো বাগান ফুরুত, আপনার সমর চৌধুরীর সাজানো বাগান নেই, বৈদ্যনাথ বাবুর সাজানো বাগান নেই, ওই যে আপনার কমলা সাগর নেই, রাজনগর নেই, বাগবাসা নেই না। এটাই সুশাসন, সুশাসনের ফল এটা। ওকে, এই যে 5 বছরের সুশাসনের ফল যেগুলি আপনাদের ছিল ফুরুত। রতনবাবু বসুন, প্লিজ। পরিবেশবাবু বলছেন, বলুন। পরিবেশবাবু, জিতেন্দ্রবাবু অনিবার্য বলছেন। অনিন্দা বলুন, বলুন। না না বলছি ওনাদের তর্ক যুদ্ধটা চলুক। তো আমি যেটা বলতে চেষ্টা করছি, আমরা কি 5টার পর প্রত্যেক দিন বসবো, মানে 8টা 9টা 10টা? আমি পরিষদীয় বিষয়ক মন্ত্রীকে বলছিলাম রাত্রিবেলা 3টা পর্যন্ত কেন বসবো না। আসলে দিস ইজ ওয়াই এই কারণে আমি বলছি, দিস ইজ ওয়াই শুনবেন তো? এই আপনার প্রশ্নটা সেশনটাকে 4 দিন না করে একটু বাড়িয়ে এটাকে করা যায়। আরে, নাম্বার 1 once BSc পাস হতে হয় না। নাম্বার 1 নাম্বার 2 স্যার আরেকটা জিনিস, এখানে অনেক সদস্যদের আমি দেখেছি বসে মাইকটা অন করে কথা বলছে। এটা কি আই ডোন্ট থিংক দিস ইজ বসে মাইকটা নিয়ে বসে কথা বলছে, এটা তো এইভাবে বলা উচিত না। প্লিজ একটু রুলিং দেবেন, এটা শৃঙ্খলার মধ্যে পড়ে না। এন্ড সি দ্যাট আমরা যেন 5টার বেশি এখানে হাউসে বসে, মানুষের একটা প্রোডাক্টিভিটির ব্যাপার আছে। ঠিক আছে, বুঝেছি। শুনুন, আপনার ট্রেজারি ম্যাচ, আপনাদের দল, সিপিএম পার্টি দল, কংগ্রেস একজন দিয়েছে, সব মিলিয়ে আছে বোধ প্রায় আপনার 9, 13, 18 জন। 18 জনের মধ্যে একজন হয়তো বলবেন উনি চলে গেছেন একটা পেশেন্ট দেখতে। এখন যদি বলুন আপনাদের মধ্যে যারা নাম দিয়েছেন তারা একটু বলবে না, দুজন বলার ব্যাপার না, বাজেটটা তো ডিসকাস করতে হবে। হ্যাঁ, তো কেন এটা 4 দিনের কথা? সেটা হয়তো এটাকে বাড়ানো যে আপনার বিএসসি মেম্বার ছিল, বিএসসি মেম্বার মেনে এসছেন। বিএসসি মেম্বার প্রতিবাদ করেছেন, উনি বলছিলেন প্রতিবাদ সেভাবে হয়নি। এবং প্রোডাক্টিভিটির ব্যাপার আছে। শ্রী জিতেন্দ্র চৌধুরী, আচ্ছা আমি এখন 5টা বাজে, আমি লিডার অফ দ্য পজিশন এবং লিডার অফ দ্য হাউসকে আমি বলে রাখছি কন্টিনিউ করতে হবে, অনেকক্ষণ চলবে। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। মাননীয় অধ্যক্ষ স্যার, 7 তারিখ মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক হাউসে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। সাথে সাথে এই বাজেট নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা কথা এখানে বলতে চাই যে বাজেট ত্রিপুরার যে মানুষের জন্য যে বাজেট
যে প্রেক্ষাপটে তৈরি হয়, এই প্রেক্ষাপটের একটু পেছনে আমাদের যেতে হয়। আমরা সবাই বলছি এই বাজেট দিশাহীন, এই বাজেটে ত্রিপুরার মানুষের জন্য কোন রকম, বিশেষ করে বিরোধী ব্যাংক, এই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। এই কারণে এই 23 সালের বিধানসভা দাঁড়িয়ে যে অবস্থার মধ্যে এই বাজেটটা পেশ করা হলো, এর আগের কিছু যদি আমরা এখানে পর্যালোচনা না করি, তাহলে আমার মনে হয় এই বাজেটকে অনেকেই মেনে নিতে পারছেন না। এই কারণে, কারণ তারা পূর্বের কথাগুলি তাদের স্মরণে নেই। এই বাজেটে 27,000-এর উপর টাকা আছে। এখানে আমি তথ্যটা একজাক্ট বলছি না, যেহেতু আমি না দেখে বলছি, কিন্তু আমরা যদি 18-এর আগে সরকারের বাজেটগুলি দেখি এবং রাজ্যের অবস্থাটা দেখি, এখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। বিশেষ করে এখানে কোনো কোনো বক্তা পরস্পর বিরোধিতার মধ্যে ভুগছে। যেহেতু আমরা বিধায়ক, আমাদের কাছে মানুষ আসবেন, আলোচনা প্রসঙ্গে বলছেন, একজন নাকি বলছেন আমার চাকরিটা দরকার, রাস্তার দরকার নেই, জলের দরকার নেই। এটা ঠিক, যার চাকরি দরকার তার কাছে আর কিছুই দরকার নেই, কিন্তু চাকরি, রাস্তা, জল, রাজ্যের উন্নয়ন কিছুই দরকার নেই, আমার চাকরি দরকার। সুতরাং যার এই মানসিকতা থাকে তিনি চাকরি ছাড়া কিছু দেখবেন না। যিনি মনে করেন উন্নয়ন দরকার, আবার সেখানে টাকা কোথা থেকে আসবে, কি টাকা আছে সেটার দরকার নেই। তো বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমার কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাজেট তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থাটা কি, আগে কোথায় ছিল স্বাস্থ্য, আগে কি প্রেক্ষাপটে ত্রিপুরাটা চলছে, এই জায়গাটা যদি আমরা একটু আলোচনা না করি, একটু যদি পেছন দিকে না যাই, আজকের দিনে এই বাজেটকে সমর্থন করতে গিয়ে বা যারা বিরোধিতা করছেন তাদের একটু চিন্তা করা উচিত। কেউ বলছেন স্বাস্থ্যে কিছু হয়নি, আমি অন্য কোথাও যাব না। কেউ বলছেন জনজাতি এরিয়ায় কিছু হয়নি, এই বাজেটে কোনো দিশা নেই। আমি কাকরাবনে বিধায়ক হিসেবে শুধু কাকরাবনটা নিয়ে বলতে চাই, যারা এত সুন্দর সুন্দর কথা বলছেন বিধানসভার ভিতরে, এই কাকরাবনের বাস্তব অবস্থাটা কিছু, সারা রাজ্যের কথা আমি ছেড়ে দিলাম। আমাদের এখানে জনজাতি বেশ 5টা বিচি আছে। আপনাদের মনে থাকবে 2018 সালের আগে আমাদের একটা এরিয়ার নাম হচ্ছে কুকিছড়া, পায়েল মুলা সিং খুন হয়েছিল। সেখানে রাজ্যের মহিলা কমিশনার নেত্রী যেতে হয়েছে 5 থেকে 7 কিলোমিটার হেঁটে। কোনো রাস্তা ছিল না, কালভার্ট ছিল না, জল ছিল না, বিদ্যুৎ ছিল না। কাদের আমলে, কখন কারা দেশটাকে শাসন করেছেন, বাজেটে কেন তখনকার সময় জনজাতি এরিয়ার এই কথাগুলো মনে হয়নি। দীর্ঘদিন মন্ত্রী ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক কেশব বাবু, তারপরে ওনারই ছাত্র আমাদের রমন স্কুলের আমি ছাত্র মাননীয় রতন বাবু বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, রাজ্যের কথা চিন্তা করছেন, আজকে সুন্দর সুন্দর বক্তব্য এখানে রাখছেন, অনেক তথ্য নিয়ে এসছেন। যারা তাদের আমলের একটু কদর পেছনের দিকে গিয়ে চিন্তা করুন যে সারা রাজ্যের, বাদ দিলাম জনজাতি এরিয়া, আমাদের গ্রামগঞ্জের এরিয়ার মধ্যে রাস্তাগুলোর কথা চিন্তা করুন। কি ছিল তখনকার অবস্থায়, কোথায় ছিল বাজেট, কোথায় দিশা? এই এত বছর ধরে দিশাহীন বাজেট নিয়ে চলে। একটা বাংলায় একটা কথা আছে, নিজে আচরি ধর্ম পরে গেলে শিখা। নিজেরা যেমন করেছিলেন ঠিক তেমনটা ভেবেছেন। আজকে আমি বলতে চাই এখানে এই বাজেট এরকম সুন্দরভাবে সমস্ত দিশা, সমস্ত দিক নিয়ে যেভাবে আলোচনা করেছেন তার এক ঝলক গতকালকে আমার একটা সৌভাগ্য হয়েছিল যে ধনপুর বিধানসভা কালীকৃষ্ণনগর যাওয়া। আমি একটা বাড়ি পার দিয়ে যাচ্ছিলাম, তারা কল্পনা করতে পারেননি সিসি রুট কাটাটিয়া থেকে 7 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে একটা সিসি রুট সেখানে হচ্ছে। বলছে বাবু
এই কিছুদিন আগে, এখনো কার্যক্রম শেষ হয়নি, কাজ চলছে। আর তথাকথিত কিছু মানুষ, কিছু দল উন্নয়নটা দেখছেন না, বলছেন 18 সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে এমন কোনো দিশা নেই। কাকরাবনের একটা হাসপাতাল 64 সালে তৈরি, সেখানে কিছু ছিল না। বাজেটে কোথায় ছিল লবণ টাকা, কোথায় ছিল ডাক্তার? শুধু একটা ব্লেড আর সাদা কাগজ ছিল, সাদা কাগজে লেখা হতো রেফার রেফার রেফার। সেই তো হাসপাতালের অবস্থা ছিল। মির্জা থেকে কাকরাবন 6.5 কিলোমিটার, রুগীরা আসতো কিভাবে? এখন মির্জাতে পিএইচসি হয়েছে, কাকরাবনে সিএসসি হয়েছে, তুলামোড়া হাসপাতাল আছে, চারিদিকে হাসপাতাল হচ্ছে, ওনারা দেখতে পাচ্ছেন না। উনি বলছেন স্বাস্থ্যের অবস্থা। আমি জানি না, তিনি একজন শিক্ষিত মানুষ, দীর্ঘদিন বিধানসভা পরিচালনা করেছেন, উনি বিরোধী দলের নেতা, এখন গ্রুপের নেতা হয়েছে। আমার মাননীয় আরেকজন বিধায়ক বলছিলেন জনজাতি অঞ্চলের কথা। আমরা কাকরাবন বিধানসভায় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে জনজাতি এরিয়া কাজ শুরু করেছি। ঢোকা জানা, কাজ করা জানা, যেই কন্ট্রাক্টর যান চাঁদা দিতে হবে। দীর্ঘ 35 বছর পরে রিয়াংপাড়া একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ করতে তিনি গেছেন, তাকে ঘেরাও করে রেখেছেন, আগে টাকা দিন তারপরে কাজ শুরু করুন। এই তো উন্নয়নের নমুনা। এখন কাজ করতে গেলে বাধা দেয়। আর আমার বাজেটের মধ্যে যে টাকা আছে সেই টাকা দিয়ে কাজ শুরু করার, এই টাকার কাজে করা যাচ্ছে না। যারা বলছেন উন্নয়নের কথা, বিধানসভায় দাঁড়িয়ে সারা রাজ্যের সারা দেশের মানুষ কথা শুনলেন, সুন্দর কথা বলা যায়, বাস্তবটা অত্যন্ত কঠিন। মাননীয় বিধায়ক রঞ্জিত দাস অনেক কথা বলেছেন, আমাদের মাননীয় শম্ভুলাল চাকমা তিনিও বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে এই 7 তারিখে যেই বাজেট উনি প্লেস করেছেন, আমার কাছে মনে হয়েছে, আমি দীর্ঘদিন পর্যন্ত, আমি বিধানসভায় আসিনি বটে, কিন্তু বিধানসভার বাজেটগুলো পত্রিকার মাধ্যমে শুনেছি, এমন একটা বলিষ্ঠ বাজেট, এমন সর্বব্যাপী বাজেট এবং সর্বস্পর্শী বাজেট আমি অতীত দিনে কোনোদিন দেখিনি। আমার সৌভাগ্য হয়েছে, আমি যে দলটা থেকে এসেছি সেই দলের প্রথম 78 সালের নিপেন বাবুর মন্ত্রিসভা থেকে শুরু করে পরবর্তী সময় 20 বছর মানিক বাবুর মন্ত্রিসভার অনেকগুলো সিদ্ধান্ত আমরা দেখেছি, শুনেছি। আমাদের হৃদয় দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝেছি, কাকরাবন থেকে শুরু করে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের বিধানসভাগুলি, এমপি বলুন, গর্বক বলুন, যত জায়গা আছে সব জায়গার উন্নয়নের নিরিখে। আর এখন বর্তমান অবস্থায় রাতারাতি এটা রবার নয়, টেনে উন্নয়ন করে বলবেন। 35 বছরে পারেননি, আর 5 থেকে 6 বছরে আপনারা বলছেন। আপনি জানেন আমাদের জনজাতি এলাকায় জমিতে জল দেওয়ার জন্য অনেকগুলি মেশিন বসেছে, কাজ শুরু হয়ে গেছে। 5 বছরে রাতারাতি তো সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় না। একটু গ্রামে ঘুরুন। আমি শুনেছি গত পরশুদিন আমার বিধানসভার প্রাক্তন বিধায়ক, ইনি রাতের অন্ধকারে পশ্চিম ওনাদের গঙ্গাচড়া একটা স্কুলে হয়েছে, ডাইনিং হল হয়েছে, এটা দেখতে গেছেন, দিনের বেলা যাননি, ওনার বাড়ির পাশে 0.5 কিলোমিটার দূরে। উনি লুকিয়ে লুকিয়ে দেখছেন কি এমন জাদুমন্ত্র হলো, কাকরাবন থেকে ছু করে সিপিএম চলে গেলেন। শুধু উন্নয়নের নিরিখে 18 থেকে 23 পর্যন্ত যে কাজ হয়েছে, এই বাজেটে উত্তর তার প্রতিফলন বাড়ছে এবং বাজেটের সীমাবদ্ধতার মধ্যে থেকে কোনো ইনকাম নেই। বলছেন কলকারখানা নেই, ডিএস গ্রুপ চলে গেছিল কোথাও কম সময়, যখন বামফ্রন্ট ছিলেন শ্রমিকরা কাজ করতে পারতেন না, সেখানে ল্যাটেক্স নিয়ে যারা যেতেন, ত্রিপুরা রাজ্যের রাবাটা দ্বিতীয় বৃহত্তম ইনকামের জায়গা, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। কাজের কারণে সিআইটিউ নামক শ্রমিকরা কাজ করতে পারছেন না। জুট মিল বন্ধ হয়ে গেল, যারা আজকে ফ্যাক্টরির কথা বলছেন। টিআরটিসি বন্ধ হয়ে গেল, কাজের আমলে বন্ধ হয়েছে। এই ফ্যাক্টরিগুলি, নতুন ফ্যাক্টরিতে এটা রবার নয়, টান দিলেই লম্বা হয়ে যাবে। 5 বছর কাল একটা রাজ্য সরকারের পক্ষে সারা রাজ্যের উন্নয়ন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তাদের সময় দরকার হয়। দেখুন চলছে কাজ, চারিদিকে উন্নয়নের কর্মযোগ্য। সেই বাজেটের প্রতিফলন হচ্ছে 18 আগে আর 18 পরে। প্রতি বছরে বাজেট বাড়ছে, বেড়ে বেড়ে 13,000 টাকা থেকে 15,000 টাকা থেকে এখন 27,000 টাকা, প্রায় 28,000
কোটি টাকার মতো বাজেটে এসছে। এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় ট্যাক্স নেওয়া যাবে না, গরিব মানুষ বন খালি হয়ে যাচ্ছে, ধরা যাবে না, খাবে কি করে? সব জায়গায় আপনাদের চলছে পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি বক্তব্য। একদিকে বলছেন এটা করো, আরেকদিকে করতে গেলে বাধা দাও। বলছেন রঞ্জিত বাবু কত সুন্দর প্রজেক্ট বন্ধ হয়ে গেল, করা যাচ্ছে না। সুতরাং আমি এই বাজেটের প্রত্যেকটা দিক আমি পড়ে রেখেছি। এটা এমন ভাবে সাধারণ মানুষের জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এই বাজেট তৈরি হয়েছে এবং এই বাজেটকে সমর্থন করে আমি এইটুকুই বলবো, আমাদের আগামী দিনে যে বাজেটে যে প্রতিফলন এটা মানুষ যেভাবে দেখছেন তার নিরিখেই এখন গ্রামে গঞ্জে প্রতি জায়গায় মানুষ বলছেন একেই বলে সুশাসন, একেই বলে গরিব কল্যাণ। মানুষ দুয়ারে দুয়ারে সরকারকে দেখছেন, প্রতিটা মানুষ আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন, আর ওনারা দেখছেন না। ওনারা দেখছেন না আত্মনির্ভর, দেখছেন না এদের প্রধানমন্ত্রীর গ্রাম অথবা মুখ্যমন্ত্রী যে নতুন নতুন যোজনা রাবারের মাধ্যমে আমাদের উন্নয়ন হচ্ছে। হর্টিকালচার থেকে বলছেন জায়গা দিন, লেবু করুন, তো লেবু গাছ লাগালে পরে এটা উঠতেও তো সময় নেই। একটা শিশুও তো বড় হতে 6 বছর সময় লাগে। আর একটা সরকার ক্ষয়িষ্ণু একটা রাজ্য হয়ে গেছে যেখানে এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষত নেই, সারা অঙ্গে ক্ষত, ওষুধ দেব কত। এই ছিল 18-র আগে ত্রিপুরার যে পরিস্থিতি। রাস্তায় যদি যায় বাইসাইকেলে চলা যায় না, এখনো চলছে। তার অপরাধের ফল আক্রমণ থেকে বরবাদের রোড, সেটা 14 সালের টেন্ডার, 18 সালে কাজ শুরু হয়েছে, সেই কাজও ঠিক মতো করেনি। এখনো আমরা সেটা বলছি, ক্ষতবিক্ষত রাস্তা, হাসপাতালগুলি ক্ষতবিক্ষত ছিল, সারা রাজ্যে ক্ষত চিহ্ন। সেটাকে রাতারাতি নিরাময় করে একটা রোগীকে সুস্থ করা যেমন যায় না, একটা রাজ্যেরও পুরনো অবস্থা থেকে সরিয়ে এনে একটা জায়গায় আনার। এখন ত্রিপুরা রাজ্যে মানুষ চিনতে পারবে না ত্রিপুরা রাজ্য যদি আজ থেকে 15 বছর 20 বছর আগে যারা ত্রিপুরা থেকে গেছেন এখন এসে চিন্তা করছেন এটা কোন ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা। সড়ক বলুন, অন্যান্য দিক বলুন, কল্পনা করতে পারেন 5 বছরে আমাদের কাকরাবন বিধানসভায় 5টা স্কুল দ্বিতীয় বিশিষ্ট হয়েছে। আগে জল পড়তো 6টা, তাহলে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে। এখন স্কুল হচ্ছে কয়টা? 5টা ছিল, 18টা অনুমোদন হয়েছে, 11টার কাজ চলছে, কয়েকটা হয়তো শেষ হয়ে গেছে। আপনারা এগুলি দেখছেন না, আপনারা রঙিন চশমা পরে শুধু বিরোধিতার জন্য, বিরোধী করার জন্য কথাগুলি বলছেন। আপনি কল্পনা করুন যারা বলছেন, আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি নয়, আমি প্রত্যন্ত আমার কাকরাবন রিমোট এরিয়া। আপনারা সবাই ঘুরুন, একটা টিম করুন, যারা কথাগুলি বলছেন বিধানসভায় কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে যান, ঘুরে আসুন। ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে এবং আমাদের ক্যাবিনেটের যে যে সিদ্ধান্তগুলি হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য প্রতিটা সেগমেন্টে কলেজ কাকরাবনে আমার পরিষ্কার মনে আছে 1974 সাল কলেজের আন্দোলন করার জন্য আমি জেলা থেকে পরীক্ষা দিয়েছি। কোনো আন্দোলন করতে হয়নি, কাকরাবনের ডিগ্রি কলেজ পিপি মেডেলে। সুতরাং যেই বাজেটে শিক্ষার মধ্যে টাকা বাড়ানো হয়েছে, এডুকেশন টাকা বাড়ানো হয়েছে, এই বাজেটে পরিষ্কার স্বাস্থ্যে টাকা বাড়ানো হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এবং কৃষির কথা যারা বলছেন, সারা বছর কৃষিতে আমরা কি দেখেছি? কৃষিতে জমি ছিল না, মানুষ জমিতে যেত না, ধান বিক্রি করতে পারতেন না, 1 কেজি ধানের দাম ছিল না 8 টাকা 9 টাকা। আর এই সরকার আসার পর 17 টাকা 50 দিয়ে 20 টাকা 40। কেন হয়েছে? আপনা হয়েছে। বাজেটে কৃষকের জন্য যদি টাকা না বাড়ানো হতো তো ত্রিপুরা রাজ্যের কৃষকের এই অবস্থা হতো না। পাম্প সেটে সাবসিডি, বিভিন্ন জায়গায় সাবসিডি। একটা পাম্প সেট নেওয়ার জন্য মানুষ আগে অন্য হয়ে উঠতো, সারের জন্য স্লিপ লাগতো, এখন সারের জন্য স্লিপ লাগে না। সুতরাং কৃষি ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই সরকার আসার পর তার বাজেটের মধ্যে তার প্রতিফলন যেমন আছে, তেমনি বাস্তব অবস্থায় গ্রামে গঞ্জে শহর সব রুরাল আরবান যে জায়গায় যাবেন সেটা কল্পনা করা যায় না। গ্রামের মানুষ কোনোদিন ব্রিক সেলিং এর করে দেখেনি, আর এখন সিটি রোড হচ্ছে। সুতরাং এই বাজেট
যেভাবে মানুষের মনের কথা মানুষের প্রতিফলন করছে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য তার জন্য প্রতিটা সেগমেন্টে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছে। যারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, নিশ্চয়ই বিরোধীরা বিরোধিতা করলে পরে গঠনমূলক আলোচনা করলে পরে সরকার পক্ষের সুযোগ হয়, সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়, এই জন্যই তো গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্র আগে কোথায় ছিল? বিধানসভা বাদ দিন, এমন কোন জায়গা আছে যেখানে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়নি? এমন কোন জায়গা ছিল? আজকে যারা যারা বড় বড় কথা বলছেন, আমি তাদের কাছে বলবো আজ থেকে 10, 15, 20 বছরের ইতিহাসটা একটু ঘেটে দেখুন। সারা ত্রিপুরা রাজ্যের কোথায় গণতন্ত্র ছিল, কোথায় আপনারা কাজ করেছেন। সুতরাং আজকে পবিত্র বিধানসভায় নিশ্চয়ই সারা রাজ্যের মানুষ আমাদেরকে দেখছে, ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে। এই যে অসাংবিধানিক শব্দগুলো ব্যবহার না করে কি আমরা বিরোধিতা করতে পারি না? আমরা আলোচনা করতে পারি না গঠনমূলক ভাবে? আপনি দেখালেন আমাকে বিরাট একটা, আবার তার সাথে এটা তো হবে না স্যার। স্যার এইভাবে এটা স্যার, এটা নট দি হেলদি সাইন অফ দি বাজেট। সিমিলারলি স্যার, ওয়াটার রিসোর্স আমি যে জায়গায় বলছি সে জায়গাতেও গত বছর বি ছিল কত 39,390, 390 কোটি হবে বোধহয় এটা।